আমার ডার্ক রোম্যান্স গল্পের নায়কদের মতো ছেলে চাই। আপনার মতো ছেলেকে বিয়ে করতে চাই না আমি। পাত্রীর মুখে শুরুতেই এমন কথা শুনে কোনো হেলদোল নেই দিবাকরের। কখনো মানুষের মগজ ভুনা খেয়েছেন? শান্ত গলায় গায়ে কাটা দেওয়ার মতো কথাটা বলল সুপ্রভা। কফির কাপটা একটা চুমুক দিয়ে আবার বলল, শুনেছি লম্বা ছেলেদের মগজ ভুনার স্বাদ নাকি দারুণ হয়। এবার আর স্বাভাবিক থাকতে পারলো না সামনে বসা সুদর্শন পুরুষ মানুষটি। মেয়েটা কত সুন্দর করে কথাগুলো বলে মেয়োনিজ দিয়ে কফি পান করছে। সাদা মেয়োনিজ আর সস দিয়েও কি কেউ কফি খায়? তার উপর এমন উদ্ভট কথাবার্তা। গা গুলিয়ে বমি আসছে দিবাকরের। সুপ্রভা অবস্থা বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা বলুন তো, সবচেয়ে মজার কিসের মাংস, মানুষের নাকি হরিণের? কিছুটা শক্ত কণ্ঠে দিবাকর বলে উঠল, আপনি কি এসব কথা বলার জন্য আমাকে ডেকেছেন? আপনি জানেন আমার কাছে সময়ের মূল্য কতটা? সুপ্রভা এমন ভঙ্গিতে কফির কাপে চুমুক দিতে লাগলো যেন সে কিছু শুনেইনি। তার ধারণা ছিল এসব কথা শুনে সামনের ছেলেটা উঠে দৌড়ে পালিয়ে যাবে। তবে এখন এমন শান্তভাবে সে বসে আছে কি করে সেটাই ভাববার বিষয়। দিবাকর মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখতে লাগলো। একটা ধবধবে সাদা রঙের আয়না দিয়ে কাজ করা থ্রি পিস পরেছে মেয়েটা। চুলগুলো খোপা করা, বোঝাই যাচ্ছে বেশ অযত্ন করা হয়েছে। তবে সামনের অবাধ্য চুলগুলো দমকা হাওয়ায় বারবার ফর্সা মুখটাতে এসে পড়ছে। বড় বড় চোখ দুটি বেখেয়ালি ভাবে তাকিয়ে আছে জানালার বাহিরে। গাঢ় লাল লিপস্টিক দেওয়া ঠোঁট দুটোকে জিভ দিয়ে বারবার ভিজিয়ে দিচ্ছে সে। পর্যবেক্ষণ করতে করতে দিবাকর বলল, আমি আপনাকে কিছু বলছি। দিবাকরের কথায় ধ্যান ভাঙল সুপ্রভার। এতক্ষণ ভালো করে দৃষ্টি দেয়নি সে সামনের ছেলেটার দিকে। ছেলে বলে ভুল হবে, সে একজন সুদর্শন যুবক। তবে তার সৌন্দর্য দেখার বা বর্ণনার কোনো ইচ্ছেই নেই সুপ্রভার। শরীরের সাথে মনটাও বেশ শক্ত বলে এখনো এখানে বসে আছে ছেলেটা। এর আগে যে কয়বার সুপ্রভাকে বিয়ের জন্য কোনো ছেলের সাথে একাকী কথা বলতে পাঠানো হয়েছে, প্রতিবারই তার এমন কথায় ছেলে হয় নিজে পালিয়েছে, নয়তো সুপ্রভাকে পাগল বলে বিয়ে ভেঙেছে। আজ বিকেলে বের হওয়ার সময় তাই মা আর বড় ভাইয়া তাকে ভালো করে বুঝিয়ে বলেছে এবার কোনো ঝামেলা না করতে। তবে সে কি সোনার কন্যা? তারপর সে এই জীবনে বিয়ে করবে না। তার মধ্যে বিয়ে মানে কষ্ট, যন্ত্রণা আর হতাশা। এর জলজন্ত প্রমাণ তার নিজ পরিবার। তবে সে প্রসঙ্গ আলাদা। আপাতত ওই ব্যাপারে কিছু ভাবতে চায় না সুপ্রভা। দিবাকরের মনে নিজের সম্পর্কে সাইকো একটা চরিত্র স্থাপন করতে পারলেই আপাতত তার মুক্তি। তবে দিবাকর সম্পর্কে সে বেশি কিছু জানে না। শুধু শুনেছে সে একজন পুলিশ অফিসার। এর বেশি কিছু জানার প্রয়োজনও মনে করেনি সে। চলমান পরিস্থিতি আর নানান অভিজ্ঞতা তার মনে এই প্রফেশনের লোকদের নিয়ে বাজে ধারণাই তৈরি করেছে। সুপ্রভাকে চুপ থাকতে দেখে এবার বেশ বিরক্ত হলো দিবাকর। তার এক ধমকে যেখানে পুরো থানার ক্রিমিনাল থেকে পুলিশ অব্দি কেঁপে ওঠে, সেখানে এই মেয়ে তাকে যেন কোনো পাত্তাই দিচ্ছে না। তবে নিজের রাগ আর জেদের জন্য একজন প্রতিদ্বন্দ্বী পেয়েছে ভেবে কিছুটা খুশিও হলো সে। হাড্ডাহাড্ডি লড়াই করা যাবে এর সাথে। দিবাকর একটু রসিকতার ছলে বলল, আপনি কি মানসিক প্রতিবন্ধী? কি বললেন আপনি? আহা, রেগে যাচ্ছেন কেন? আপনার কথাবার্তায় আপনাকে তেমনই মনে হচ্ছে। আমি যদি এতটাই খারাপ হই তবে নিজ থেকে বিয়েটা ভেঙে দিলেই পারেন। আরে, বিয়ে ভাঙার কথা আসছে কেন এখানে? আমি পাগল, প্রতিবন্ধী বা সাইকোদের ভালো ট্রিটমেন্ট করতে পারি। আপনি পুলিশ নাকি ডাক্তার? যখন যেটা হওয়ার প্রয়োজন হয় তখন সেটা। সুপ্রভা বেশ বিরক্ত হচ্ছে। ছেলেটা কি তাকে মজার ছলে নিচ্ছে? এখন যতই মজার ছলে নেক না কেন, যখন তার পরিবারের গোপন সত্যটা জানতে পারবে, তখন ঠিকই কথা শোনানোর পর একটা পথও বাকি রাখবে না। সুপ্রভা আর কিছু না বলে উঠে পা আগাতে লাগলো। পিছন থেকে দিবাকর বলে উঠল, কিছু না বলেই চলে যাচ্ছেন? এতটুকু ভদ্রতাও শিখেননি দেখছি। দরকার মনে করে নি তাই। কথাটা বলে দ্রুত পা বাড়ির রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল সুপ্রভা। এই ছেলের সাথে কথায় জিতা যাবে না, তা অনেক আগেই ধরতে পেরেছে সে। এখন কেটে পড়া স্ত্রীও। দিবাকর বসে বসে একাকী হাসতে লাগলো। তাকে পাওয়ার জন্য যেখানে এত মেয়ের কত শত পাগলামি তাকে সহ্য করতে হয়েছে, সেখানে এই মেয়েটা তাকে ভালো করে একটু দেখছেও না। রেস্টুরেন্টের এক দেয়ালে টানানো আয়নাটা ভালো করে নিজেকে দেখলো দিবাকর। নীল ব্লেজার আর জিন্স পরা, হাতে ঘড়ি দেওয়া, চাপদারি সিল্কি চুলের শ্যামলা ছেলেটা দেখতে ততও খারাপ নয়। আরেকবার সুপ্রভার কথা ভেবে হেসে উঠে গেল দিবাকর। এতক্ষণে তার গাড়িও চলে এসেছে হয়তো। জানালার থাই গ্লাস দুটো দুদিকে সরিয়ে টেবিলটার উপর একটা বই রাখলো দ্বিধা। চেয়ারে বসে পছন্দের লেখকের বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। সময়টা এখন বিকেল ঠিক 4টা। বড় ভাই দিবাকর হয়তো আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে বাসায়। এবার ভালো ভালো বিয়েতে রাজি হলেই হয়। এই নিয়ে কত মেয়ে দেখা হলো, তার কাউকেই ভালো লাগে না। তবে এবার যেন তার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিবাদ না থাকে।
আচমকা একটা দমকা হওয়া এসে দ্বিধার অবাধ্য চুলগুলো এলোমেলো করে দিল। সে চোখ বন্ধ করে এই দক্ষিণা বাতাসটা উপভোগ করছে। ইস, গল্প উপন্যাসের নায়কদের মতো এখন যদি কেউ তার চুলগুলো কানে গুঁজে দিত, মন্দ হতো না ব্যাপারটা। আচ্ছা, যেই লেখক তার শান্ত মনটাকে প্রতিনিয়ত অশান্ত করে তুলছে, সে কেমন? তার ছদ্মনাম অনুপম ছাড়া আর সম্পর্কে আর কিছুই জানে না সে। গভীর ভাবনায় ডুবে গেল দ্বিধা। এমন সময় পিছন থেকে কেউ তার মাথায় জোরে একটা টোকা দিল। আহ! তোকে কত করে বলেছি এসব গল্প উপন্যাসের বই পড়া বাদ দিতে। আগে বলো, শুভ্রভা মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে? দিবাকর কিছু সময় চুপ থেকে বলল। এবার তোর মনের আশাটা পূরণ হলো হয়তো। দ্বিধা সাথে সাথে চিল্লিয়ে পুরো বাড়িটা মাথায় নিল। রুম থেকে বেরানোর আগে দিবাকরকে বলল। পরশু কি তোমার সময় আছে ভাইয়া? নেই, তবে লাগলে বল। চলো একটু নোয়াশপল্লিতে ঘুরে আসি। এরপর থেকে তো বউকে নিয়েই ঘুরবে, আবার থানার ঝামেলা তো আছেই। দিবাকর সাথে সাথে দ্বিধার কানটা চেপে ধরে চেঁচিয়ে বলল। যেতে চাস ভালো করে বললেই পারতি। এসব পাকনা কথা কিভাবে বলছিস? আমি তোর বড় ভাই, ভুলে যাস না। দ্বিধা কানটা ছুটেই এক দৌড়। দিবাকর সোফায় গিয়ে বসলো। এমন সময় তার ফোন বেজে উঠলো। সিনিয়র অফিসারের কল। দিবাকর মুখটা শক্ত করে কল ধরলো। কলের ও প্রান্তে থাকা মানুষটা কি বলবে যেন সে আগে থেকেই জানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিস্টার দিবাকর, কেমন আছেন প্রশ্ন করব না, আমাকে চাপে ফেলে ভালোই থাকবেন। দিবাকর মুচকি হেসে উত্তর দিল। কি যে বলছেন স্যার, আমি একজন সামান্য এসআই। আমার পক্ষে আপনাদের চাপে রাখা সম্ভব? বলুন তো। নাটক কম করুন দিবাকর, আপনি সামান্য পুলিশ অফিসার হলে তো হতোই, তবে আপনার নানা বাড়ির ইতিহাস সবাই জানে। তারা বড় ব্যবসায়ী। সামান্য পুলিশ অফিসারের পেছনেও যে আপনাদের কত পাওয়ার তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তা এখন এসব কথা আসছে কেন? আমি তো আমার ক্ষমতার অপব্যবহার করিনি, না ঘুষ দিয়ে চাকরি নিয়েছি। তা করলে আরও উপরের পদে যেতে পারতাম, তা আপনিও ভালো করে জানেন। কিন্তু এখন যে এভাবে জেনে বুঝে আগুনে ঝাঁপ দিচ্ছেন, সেটা কোথায় যাবে? আমাদের মতো অফিসারদের গিলে খাওয়ার মতো অ্যাবিলিটি মন্ত্রী সরফরাজ ও তার ছেলে সাফওয়ানের আছে, এটা তো জানেন। মিনিস্টার সারফরাজের নাম শুনে দিবাকরের চোখ মুখ শক্ত হয়ে উঠল। সে আবার বলতে লাগলো। আইনের চোখে সবাই সমান স্যার, তাছাড়া এখন তারা ক্ষমতায় নেই। ক্ষমতা না থাকলেও আন্ডারওয়ার্ল্ডে এখনো অনেক অনৈতিক কাজে সে জড়িত। পাওয়ার নিশ্চয়ই কম না, তাই বলে আপনি সোজা তার ছেলেকে জেলে ঢুকিয়ে নেবে? চাপে পড়ে ছেড়েও দিয়েছি, তবে যথাযথ প্রমাণ পেলে আবার ধরব। তার ছেলের বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ ছিল। আপনার নানা আর মন্ত্রী সরফরাজের শত্রুতার কথা আমার অজানা নয়। আপনি যে এটাকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার করে সব মিথ্যা প্রমাণ করে আপনার চাকরি না খেলেই হয়। দিবাকর হু হু করে হেসে উঠল। তার হাসি শুনে ডিএসপি স্যারের সারা শরীর কেঁপে উঠল। দিবাকর হাসতে হাসতে বলল। হিংস্র প্রাণী শিকার করার আগে বনের পশুরা কিন্তু দুপা পিছিয়ে নেয়, আমিও তাই করেছি। তবে তার মানে এই নয় যে আমি থেমে আছি। দিন দিন আইনের উপর থেকে লোকদের বিশ্বাস উঠে যাচ্ছে আমাদের কিছু কর্মকাণ্ডের জন্য। তবে প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে আমি প্রস্তুত, তবে অন্যায়ের সামনে মাথা নত করতে পারবো না। ডিএসপি স্যারে চুপ করে আছে দিবাকর আবার বলল। আপনাকেও একটা কথা বলি স্যার, চাকরি বাঁচাতে সেই ছাত্র আন্দোলনে আপনি কি করেছেন তা কিন্তু আমি ভুলিনি। এখনও যেসব ধামাচাপা দিয়ে টিকে আছেন, শুকরিয়া করেন। কলটা রাখার আগে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। কি? যেই হাত দিয়ে এক মায়ের কোল খালি করেন, সেই হাত দিয়ে নিজের সন্তানকে আদর করেন কিভাবে আপনারা? এই চাকরির টাকা দিয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতে বিবেকে বাঁধে না? ফোনের ওপাশে একদম চুপ। দিবাকর বুঝতে পেরে কলটা কেটে দেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, সৎ পথে চলতে গেলে এই প্রফেশনে যে কত কিছু ফেস করতে হয় তা এখন সে ভালো করে বুঝতে পারছে। বাবাও এই পথে হেঁটে নিজের জীবনটা দিয়েছিল, তবে তার ভাগ্যে কি আছে সেটা শুধু আল্লাহই ভালো জানে। জিম সেন্টারে বারবার পুশ আপ দিচ্ছে সাফওয়ান, তাও এক হাত দিয়ে। দু এক ফোঁটা করে ঘাম সারা মুখ ও শরীরে ছিটিয়ে আছে। ক্লিন শেভ করা ফর্সা চেহারাটা একদম শক্ত হয়ে আছে। রাগে যেন শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। জিমের অন্য সব মেয়েরা নিয়ে নিজেদের কাজ ফেলে তাকিয়ে আছে ওর দিকে, যেন চোখ দিয়ে গিলে ফেলার মতো অবস্থা। তবে সাফওয়ান সেদিকে পাত্তা না দিয়ে বারবার ভেবে যাচ্ছে দিবাকরের কথা।
কত সাহস থাকলে একজন সামান্য পুলিশ অফিসার প্রাক্তন ক্ষমতাশীল মন্ত্রীকে ছেলেকে ভার্সিটি থেকে সবার সামনে উঠিয়ে নিয়ে আসা যায়? বারবার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠছে সাফওয়ানের। রাগের রগ যেন ছিঁড়ে যাচ্ছে। ওর সামনে কথা বলার সাহস পায় না কোনো বড় বড় সরকারি কর্মকর্তা, সেখানে ওই পুলিশ ওকে মিথ্যে অভিযোগে। না, আর ভাবতে পারছে না ও। এত শত শত মেয়ে লাইন ধরে থাকে সাফওয়ানের একটু অ্যাটেনশন পাওয়ার জন্য, সে তাদেরই পাত্তা দেয় না। তার কি খেয়ে দিয়ে কাজ নেই? ওই বেহায়া মেয়েকে ইফটিজিং করতে যাবে। মেয়েটা সাফওয়ানকে পছন্দ করত, তবে ও ইগনোর করত, তাই এই মিথ্যে অভিনয়টা সে করেছে। আর পুলিশটা না বুঝিয়ে ওকে ধরে নিয়ে গেছে। ঘুরে ফিরে তো ছাড়তেই হলো। তবে সবার সামনে যে ওর বেজ্জতি হয়েছে তার কি হবে? তার বাবার অন্যায়ের বদলা তার উপর বারবার সবাই কেন নিতে চায়? অথচ সে তার বাবার পুরো বিপরীত। বাবার সাথে সম্পর্ক এতই খারাপ যে সাপ বেজির মতো। বাবা দেশ ছেড়েছে অনেক আগে, সে তো এখানে মায়ের সাথে পড়ে আছে নিজ ইচ্ছায়। উফ, ওই পুলিশের সব ডাটা কালেক্ট করতে হবে দ্রুত। ওর রেপুটেশন যে খারাপ করেছে, তার বাড়ির মান সম্মান একেবারে না ডুবিয়ে ও থামবে না। এত রাগ সাফওয়ানের কোনোদিন কারো উপর আসেনি, ফলে ভালো মন্দ ন্যায় অন্যায় সব সে ভুলে গিয়েছে। যে মিথ্যা অপরাধী তার এই হাল, সেটাকে এখন সত্যি করে ছাড়বে। এজন্য যত নিচে নামতে হয় সে নামবে। এমনিতেও ভালো হলেও সবাই তাকে তার বাবার মতোই ভাবে। এবার না হয় বাবার নামটা এক ক্ষেত্রে সে রেখেই দিল। এমন সময় পিঠে কারো স্পর্শ পেয়ে সাফওয়ান পুশ-আপ থামিয়ে উপরে তাকায়। একটা টাইট গোলাপি গেঞ্জি আর সাদা টাইস পরা মেয়ে তাকে স্পর্শ করেছে। শরীরের উপর থেকে যেন সব দেখা যায়। সাফওয়ান চোখ সরিয়ে নিল। এজন্যই আজকালের মডার্ন মেয়ে তার একদম পছন্দ না, একদমই না। হেই সাফওয়ান, হোয়াট আর ইউ ডুইং? ভাত খাচ্ছে, খাবা? মেয়েটা সাফওয়ানের এমন উত্তরে বিব্রত হয়ে গেল। সাফওয়ান উঠে টাওয়াল দিয়ে শরীরটা মুছতে মুছতে বলল, কি চাই? তুমি না সাফওয়ান খুব মজা করতে পারো। ন্যাকামোর সুরে কথাটা বলে সাফওয়ানের কাঁধে হাত দিল মেয়েটা। সাফওয়ান রাগে চোখে তাকাতেই ভয় পেয়ে হাতটা সরিয়ে নিল। শান্ত গলায় সাফওয়ান বলল, আমার থেকে দূরে থাকবে। নেক্সট এর ধারে কাছে আসলে পকেট থেকে পিস্তল বের করে সোজা কপাল বরাবর শুট করব। মাইন্ডেড? মেয়েটা সাথে সাথে অন্যদিকে চলে গেল। সাফওয়ান জিম থেকে বের হয়ে বাইকে উঠে একজনকে কল করলো। কলে কাকে যেন বলল, একজনের ছবি দিচ্ছে, সব তথ্য বের কর, কুইক। 4 ফুটের মেয়ে, তার সাজতে লাগে 5 ঘন্টা। দিবাকর হাতে ঘড়ি পড়তে পড়তে কথাটা বলল। দ্বিধা তেড়ে এসে বলল, মানলাম ভাইয়া তুমি তালগাছের মতো লম্বা, তাই বলে আমাকে এত অপমান করার কি আছে? আর আমি মোটেও 4 ফুট নই। কথাটা বলে দ্বিধা মন খারাপ করে রুমে চলে গেল। বেচারি শখ করে আজ একটু নায়রা ড্রেস পরে সুন্দর করে সাজতে চেয়েছিল। একপাশে ওড়নাটা নিয়ে চুল ছেড়ে দিয়েছে, কানে বড় বড় আয়নাওয়ালা ঝুমকা পড়েছে। এমন সময় ভাইয়ের এই খোটা দিবাকরের মায়ের বিষয়টা নজরে এলে এসে দিবাকরের কানটা চেপে ধরল। আহ মা, কি করছো? ব্যথা পাচ্ছি। যেই ছেলের কয়দিন পর বিয়ে, সে এখনো এমন বাচ্চামো করে কি করে? ধুর, একটু মজাই তো করছিলাম। ও এত রেগে গেলে আমার দোষ কি? যা গিয়ে ওকে মানিয়ে নিয়ে আয়। রহিম চাচা গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। আকাশের অবস্থাও ভালো না, বলি তোদের আজ না গেলে হয় না? তোমার মেয়েকে তো চিনোই, কেঁদে নাক মুখ ফুলিয়ে বসে থাকবে। তুমি ভার্সিটি যাও, তোমার লেকচার দিতে দেরি হয়ে যাবে। আমি ওকে মানাচ্ছি। দিবাকর গিয়ে দ্বিধাকে অনেক বোঝালো। শেষে দ্বিধা 2টা আইসক্রিমের বদলে রাজি হয়েছে। অতঃপর নুহাসপল্লীতে ড্রাইভার গাড়ি এনে থামালো সোজা নুহাসপল্লীর বৃষ্টিবিলাসে। টিনের চালা দেয়া এই বাড়িটিতে বসেই হুমায়ুন আহমেদ বৃষ্টিবিলাস করতেন। মানুষের ব্যস্ত জীবনে এখন যেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগই করা হয় না। কখনো কখনো এমন এক বৃষ্টিবিলাসের দরকার পড়ে, বৃষ্টির ঝিরঝির শব্দ শুনতে, প্রকৃতিকে কাছ থেকে আয়ত্ত করতে। আশেপাশে অনেক মানুষই ঘুরে বেড়াচ্ছে, অনেক কাপলরাও আছে। কেউ কেউ তাদের প্রিয়তমার চুলে ফুল গুজে দিচ্ছে। সবার মুখে হাসি। ইস, কতদিন পর এমন করে সবাই ঘুরছে, হাসছে। দ্বিধাও একা একা এদিক ওদিক ঘুরতে লাগলো। দিবাকর বলে দিয়েছে ঠিক 4টায় যেন আবার এখানে এসে দাঁড়ায় সে। দ্বিধা ঘুরে ঘুরে চারদিকটা দেখছিল। ভূতের বাড়ির সামনে এসে থমকে দাঁড়ায়। সে হুমায়ুন আহমেদের উপন্যাসে অনেকবার এই বাড়ির কথা শুনেছে। এখানে নাকি ভূত আছে। দ্বিধা কাঁপা কাঁপা পায়ে ভিতরে ঢুকলো। এদিকটা এখন কেউ নেই। বাড়ির ভিতরটা বেশ অন্ধকার। ঘুরতে ঘুরতে দ্বিধা বাড়িতে অন্য কারো উপস্থিতি অনুভব করতে পারলো। মনে হচ্ছে তার পিছনে সে ছাড়াও কেউ আছে। হঠাৎ ঘাড়ে কারো গরম শ্বাস পড়ল। দিদা ভয়ে ভয়ে পিছনে ফিরতে দেখে ইয়া লম্বা কিছু কালো তার পিছনে। ওরে বাবা গো, ভূত! এক চিৎকার দিয়ে দ্বিধা যেই দৌড় দিতে নেবে অমনি নিজের ওড়নায় পা বেজে ধপাস করে নিচে পড়ে গিয়েছে। চোখ মুখ বন্ধ করে ওই অবস্থায় পড়ে আছে। ভয়ে যেন সারা শরীর সহ কাঁপছে। দ্বিধার তো পরাণ যায় যায় অবস্থা। ফ্রিজ হয়ে বসে আছে। সামনের অবয়বটি তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
মেয়েটা বেশ খাটো, বয়সটাও 18-র বেশি হবে না, তবে বেশ বাচ্চা বাচ্চা চেহারা। একটু তাকিয়ে থাকলে মায়া পড়ে যাওয়া যায়। তারপর অনেকটা সময় পার হয়ে যায়। দ্বিধা এখনো শান্ত হয়ে বসে আছে। আগে পিছে কোনো আওয়াজ না পেয়ে দ্বিধা টিপ টিপ করে চোখ খুলল। কোথাও কেউ নেই। ভয়ে ভয়ে দাঁড়িয়ে যায় সে। এসব যা হলো তা কি মনের দোষ, নাকি সত্যি ওইটা কি সেই ভূতটাই ছিল? দ্বিধা আবার কেঁপে উঠেছে। হঠাৎ পায়ে তাকাতে খেয়াল হলো তার একটা নুপুর গায়েব। তবে এখন খোঁজার অবস্থায় সে নেই। তাড়াতাড়ি এক দৌড়ে সে বাড়িটা থেকে বের হয়ে যায়। এদিকে দিবাকর হাঁটতে হাঁটতে হুমায়ুন আহমেদের কবরের পাশে এসে দাঁড়ালো। এত যশ খ্যাতির মানুষটা সব ছেড়ে এখন অন্য দুনিয়ার বাসিন্দা। এজন্য হয়তো আল্লাহ কবর জিয়ারত করতে বলেন। দিন শেষে সবাই খুব একা। কবরের উপরে কাঠ পেন্সিলে বইয়ের লাইন লেখা। কল্পনায় দেখছি নুহাস পল্লীর সবুজের মাঝে ধবধবে শ্বেতপাথরের কবর। গায়ে লেখা চরণ দড়িতে দিও গো আমারে, নিও না সরায়ে। এমন সময় একটু একটু বৃষ্টি পড়তে শুরু করেছে। দিবাকর কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় একটা দৃশ্য দেখে সে থমকে যায়। আচ্ছা সুপ্রভা, কি আসলেই খুব সুন্দর, নাকি ওকে আমার ভালো লেগেছে এই জন্য সবচেয়ে সুন্দর মনে হচ্ছে? নিজেকেই প্রশ্ন করলো দিবাকর। কোথায় জানি দিবাকর শুনেছিল, যে যাকে যত ভালোবাসে তার কাছে তাকে তত বেশি সুন্দর লাগে। তবে কি সে প্রেমে পড়েছে? কোন এক উপন্যাসের লাইনও মনে পড়ল। যে মেয়ের সাথে বিয়ে ঠিকঠাক, তার প্রেমে পড়া বারণ। নিজের চোখটা সরিয়ে নিল দিবাকর। মায়ের পছন্দ খুব চমৎকার, মানতে হবে। নয়তো এমন তেজি আর মনে ধরার মতো মেয়ে হয়তো সে নিজে কখনোই খুঁজে পেত না। একটা ফোন কল আসায় সে অন্যদিকে ঘুরে কথা বলতে লাগলো। এদিকে সুপ্রভা দুহাত মেলে বৃষ্টি উপভোগ করছে। মুখে মন ভোলানো হাসি। একটা কালো রঙের সুতির শাড়ি পরেছে সে, চুলগুলো ছাড়া। ভাগ্যিস বান্ধবীর জোড়াজুড়িতে সে ভাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে রাজি হয়েছিল। এমন সময় সুপ্রভাকে কোনো এক ছেলে টেনে নিয়ে পাশের ছাউনির নিচে দাঁড় করালো। ছেলেটা সুপ্রভার বড় ভাই সুহান। সুহানের এক পায়ে সমস্যা, খুঁড়িয়ে হাঁটে। ছাত্র আন্দোলন করতে গিয়ে পায়ে গুলি লেগেছিল। তারপর থেকে এই সমস্যাটা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। সুপ্রভা গোমরা মুখে ভাইকে বলল, এখানে আনলে কেন? বৃষ্টিতে ভিজে যাচ্ছিস তো পুরা, এখন ভিজলে কাপড় পাল্টাবি কি করে? ঠিকই তো, তা তো ভেবে দেখেনি সুপ্রভা। পাশে একটা বেঞ্চে বসে ঝালমুড়ি খাচ্ছে আর ওদের কথা শুনছে রিদি, সুপ্রভার বেস্ট ফ্রেন্ড। উঠে এসে হাতের ঝালমুড়িটা সুপ্রভার সামনে এগিয়ে দিয়ে বলল, খা, তোর ভাই কিনে দিয়েছে। সুপ্রভার হাত থেকে মুড়ির কাগজটা নিয়ে খেতে খেতে বেঞ্চে বসে পড়ল। আর রিদি সুহানের পাশে দাঁড়িয়ে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে মনে মনে তাকে পছন্দ করে, তবে বলার সাহসটা রিদির নেই। দীর্ঘশ্বাস ফেলে সে সুপ্রভার পাশে গিয়ে বসে। সুহান অন্যদিকে তার পরিচিত একজনকে পেয়ে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। সুপ্রভা রিদির দিকে আর চোখে তাকিয়ে প্রশ্ন করে, এই, তোর মনে কি চলছে বলতো? রিদি হকচকে উত্তর দেয়, কি? তোর মতো ভীতু মেয়ে যে বাথরুমে একা যেতে পারে না, লাফাতে লাফাতে আন্দোলনে চলে গেলি যে। তো দেশপ্রেমী বুঝোস না, ওই কারণেই। তা আমাদের ভার্সিটির টিমের সাথে না গিয়ে ভাইয়ের সাথে গেলে কেন? রিদি কিছুক্ষণ চুপ থেকে বলে, ওই দলের সমন্বয়নকারী আমার পরিচিত ছিল, তাই ভাবলাম তাদের সাথেই যাই। আর তুই এত প্রশ্ন করছিস কেন? না, এমনি। সুপ্রভা আর কিছুই বলে না, তবে মনের সন্দেহটা তার এখনো যাচ্ছে না। সুহানের পায়ে যখন গুলি লেগেছিল তখন রিদি সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিল। যেখানে সুপ্রভা ও তাদের মা নিজেদের সামনে নিয়েছিল, সেখানেও মেয়েটা পাগলের মতো করেছে। এদিকে সুহানের সাথে অনেক দিনের তার এক পুরনো ফ্রেন্ডের সাথে দেখা। সে এখানে তার পরিবার নিয়ে এসেছে। সুহান কলেজ থাকতে খুব ভালো গান গাইতে পারত, তাই তার ফ্রেন্ড তাকে জোর করছে গাইতে। তাই শেষে রাজি হয়ে সে গাইতে লাগলো। রিদি লুকিয়ে লুকিয়ে ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে লাগলো, সুপ্রভা যেন দেখতে না পায়। এভাবে সারাটা দিন সবাই ঘোরাঘুরি করে শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে আসলো। রাত এখন প্রায় 2:30টার কাছাকাছি। স্টাডি রুমে বসে কিছু একটা লিখছে সাফওয়ান, তবে বারবার মনোযোগের বিচ্ছিন্নতা ঘটছে। সেই ভয়ে চোখ বন্ধ করে রাখা, মুখ কাঁপা কাঁপা হাত দিয়ে নিজেকে আড়ষ্ট করে রাখা সব যেন তার চোখে ভাসছে। খুনি খুন করতে গিয়ে নিজেই খুন হয়ে এসেছে, ব্যাপারটা ওই রকম না। উঠে গিয়ে 1 কাপ কোল্ড কফি বানায় সাফওয়ান। 2 চামচ কফি, গুঁড়ো দুধ, পানি আর কয়েক টুকরা বরফ বোতলে নিয়ে জাগাতে থাকে। এসে বারান্দায় গিয়ে দোলনাটাতে বসে সে কফির চুমুক অনুভব করতে করতে ভাবে, সে যেটা করতে চাচ্ছে ওইটা কি ঠিক নাকি ভুল? প্রেম আর প্রতিশোধ কি একসাথে অনুভব করা যায় এই কফির মতো? হয়তো হ্যাঁ বা না, তবে যে বিষের খেলায় সে নেমেছে সেখান থেকে ফিরে সে আসবে না। প্রতিশোধের আগুনে সে নিজেও পড়বে, শত্রুকেও পোড়াবে। কি রে, হলো তোর? মায়ের ডাক শুনে তাড়াতাড়ি আরেকবার নিজেকে আয়নায় দেখে নিল দ্বিধা।
বাহ, বেশ চমৎকারই তো লাগছে। নিজের চোখের কাজল দিয়ে নিজের কানের নিচে একটা ছোট্ট কালো টিকা দিয়ে নিল। তারপর দৌড়ে বেরিয়ে এলো ভাইয়ের কাছে। দিবাকর শেরওয়ানি পরে সুন্দরভাবে রেডি হয়েছে। বাহিরে বিয়ের গাড়ি রেডি। দেখতে দেখতে কিভাবে 1.5টা মাস চলে গেল। সুপ্রভার সাথে বিয়েটা ফাইনাল হয়েছে। গাড়িতে উঠতে নিবে তখনই দিবাকরের ফুফু ও ফুফাতো বোন তানিয়া এসে উপস্থিত। তবে তাদের চোখে মুখে একটু আনন্দ নেই, যেন অমাবস্যার অন্ধকার নেমে আছে ফুফুর মুখে। থাকবে নাই বা কেন, তার শখ ছিল নিজের মেয়েকে দিবাকরের সাথে বিয়ে দিবে। তবে সে ব্যাপারে রাজি ছিল না দিবাকরের মা। এ নিয়ে ঝগড়া হয়ে অবশ্য 2 বছর যাবৎ তারা এ বাসায় আসেনি, তাদের সাথে যোগাযোগও রাখেনি। তবে এমন আনন্দের দিনটাতে তাদেরকে না ডেকে পারেনি দিবাকরের মা। এখন ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। তারা যেন কোনো ঝামেলা না করতে পারে, এজন্য নিজের বন্ধুদের আগেই বলে রেখেছে দিবাকর। গাড়িতে যেতে যেতে দিবাকর ভাবছে, হঠাৎ করে এমন কি হলো যে সুপ্রভা বিয়েতে রাজি হয়ে গেল? আদৌ কি রাজি হয়েছে, নাকি জোর করে এসব হচ্ছে? নিজেকেই নিজে প্রশ্ন করে দিবাকর। তবে নিজের উপর যথেষ্ট কনফিডেন্স আছে তার। বিয়ের পর ঠিকই মানিয়ে নিবে এই তেজি মেয়েটাকে। প্রথম প্রেম যেহেতু একবার তার জীবনে ধরা দিয়েছে, সেটাকে এবার আর যেতে দেওয়া যাবে না। দিবাকর তার মা ও ফুফাতো বোনের সাথে একটি গাড়িতে করে আসছে, আর দ্বিধা তার বান্ধবীদের সাথে পেছনের গাড়িতে করে আসছে। দ্বিধা ওঠার আগে তানিয়া ও তার মা উঠে যায়। তাই না চাইতেও দ্বিধাকে পেছনের গাড়িতে যেতে হয়। সময় পেরোতে থাকে। ঘড়ির কাঁটা যখন ঠিক 1:30 ছুঁই ছুঁই, তখনই সুপ্রভাদের বাসায় এসে উপস্থিত হয় তারা। বাড়িতে গান বাজছে। অনুষ্ঠান এবং আপ্যায়নের জন্য কোনো কমতি রাখেননি এই সুপ্রভার মা, ভাই ও তার আত্মীয় স্বজন। খুব সুন্দর করে সাজানো হয়েছে গেটটাকে। রিদি ও সুপ্রভার অন্যান্য বান্ধবীরা ছাড়তেই চাইছিল না দিবাকরকে গেট থেকে। শেষে মোটা অঙ্কের টাকা ও নানান কথা এনিয়ে বিনিয়ে বলে রাজি করিয়ে অবশেষে ভিতরে আসতে পেরেছি দিবাকর ও তার বন্ধুরা। খুব সুন্দরভাবে পুরো বিয়েটা সম্পন্ন হয়। সময় পেয়েই সবার আগে সুপ্রভার কাছে চলে যায় দ্বিধা। বাহ ভাবি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। ভাইয়া আজ তোমার উপর থেকে চোখই সরাতে পারবে না। দ্বিধার এমন কথায় বেশ লজ্জা পায় সুপ্রভা। তবে পাশ থেকে দিবাকরের ফুফু বলে ওঠে, মুখে এমন ভারী মেকআপ করলে পেতনিকেও সুন্দর লাগবে। না জানি আসল চেহারা কেমন। এসব শুনে মনটা খারাপ হয়ে যায় সুপ্রভার। দ্বিধা কিছু বলতে চেয়েও বাড়ি ভর্তি লোক দেখে কিছু বলে না। যে মা মেয়ে নিজেরা সারা জীবন মেকআপের পিছনে নিজের নিকৃষ্ট মনোভাব আর বিকৃত চেহারা লুকিয়ে রাখে, তারা নাকি অন্যদের কথা শোনায়। তাও ভালো ফুফা আসেনি। ওই লোকটা আরো খারাপ। ছোটবেলা থেকে তার বাজে দৃষ্টির জন্য তার থেকে দূরে থাকতো দ্বিধা। এখানে আসলে না জানি আবার কোন কাণ্ড করে বসতো। দ্বিধা সুপ্রভার মন ভালো করতে বলে, ওসবে কান দিও না ভাবি, তুমি মেকআপ ছাড়াই বেশি সুন্দর। তবে বিয়ের দিনটা সাজগোজ করা সব মেয়েরই শখ। অবশেষে বিয়েটা সম্পন্ন হয়। সুপ্রভাও কোনো ঝামেলা করেনি আর। এবার বিদায়ের পালা। সুপ্রভার বিদায়ের সময় সামনে আসেনি তার মা। কারণটা সুপ্রভা জানে। কাঁদতে কাঁদতে এতক্ষণে হয়তো বেশ কয়েকবার জ্ঞানও হারিয়েছে। তবে তার সাথে এখন দাঁড়িয়ে আছে ভাই সুহান। ভাইয়া যতই এখন নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক, কোনোভাবে আর নিজের কান্না আটকাতে পারছে না, এটা সুপ্রভা জানে। সুপ্রভা চোখে পানি নিয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কি ভাইয়া, এখন তো খুশি? তোমাকে আর কারোর সাথে ডিম ভাজা শেয়ার করতে হবে না। এখন আর তোমাকে কেউ কথায় কথায় জ্বালাবে না, ছোট ছোট আবদার করে তোমাকে বিরক্ত করতে থাকবে না। সুপ্রভার কথা শুনে আর কান্না আটকে রাখতে পারলো না সুহান। সবার সামনে বোনকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, ভাবিস না, তুই আমার জ্বালাতন থেকে মুক্তি পেয়ে গেছিস। তোর জ্বালা থেকে আমি মুক্তি পেলেও তোকে আমি ঠিকই জ্বালাবো। সময় পেলে তোর শ্বশুরবাড়ি গিয়ে তোর চুল সব এলোমেলো করে দিয়ে আসবো। আর একদম কাঁদবি না, চুপ। তাহলে তুমি কেন কাঁদছো? সুপ্রভার এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না সুহান। আসলে প্রতিটা ভাইয়ের কাছেই তার দুনিয়ার সবচেয়ে আপন হচ্ছে নিজের ছোট বোন। ভাই বোনের মাঝে যতই ঝগড়া থাকুক, যতই খুনসুটি থাকুক, দিন শেষে নিজের বোনের চোখে এক ফোঁটা পানি সহ্য করতে পারে না ভাই। শেষে কাঁদতে কাঁদতেই নিজের বোনকে বিদায় দিল সুহান। গাড়িতে বসেও সারা পথ হেঁচকি তুলতে থাকে সুপ্রভা। দিবাকর কয়েকবার করে তাকে শান্ত করতে চেয়েও কিছু বলে না, কারণ গাড়িতে এখনো অনেকে আছে। এদিকে দ্বিধা আসার সময় দিবাকরের গাড়িতে উঠতে পারেনি, উঠেছে পেছনের গাড়িতে। মাঝপথে আচমকা দ্বিধাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। দ্বিধা বিরক্তি নিয়ে বলল, দূর, এখনই এমন অলক্ষণে কাণ্ডটা হতে হলো? পাশ থেকে তানিয়া বলে ওঠে, ঘরে হুড়পড়ি দেখে বাহিরতে অলক্ষী আনতে গেলে এমন তো হবেই। তানিয়ার কথা শুনে মেজাজটাই বিগড়ে যায় দ্বিধার। সমস্যা কি তো তানিয়া? মুখ খুলে বিষ বের হয় কেন? যা সত্যি তাই বললাম। মেয়েটার রাশি গুণে দেখে নিতে তোরা। আজকালকার দিনে এসবে কেউ বিশ্বাস করে? তোর বাপ ভণ্ড কবিরাজ, তাকে গিয়ে তোরটা গুনতে বল। খবরদার দ্বিধা, আমার বাবাকে নিয়ে কিচ্ছু বলবি না। কেন বলবো না? তোর মা আর তুই শুধু কথা বলতে পারিস সবাইকে।
আর বাকিরা মুখে তালা দিয়ে রাখবো? তানিয়ার কথা বাড়ায় না। দ্বিধার সাথে তর্কে কোনো কালেই সে পেরে উঠবে না। বিরক্ত হয়ে দূরে গিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। এটা অবশ্য তার 3 নম্বর বয়ফ্রেন্ড। মেসেঞ্জারে ছোট একটা বয়েজ কলেজ খুলে রেখেছে ও। ওর মাসিক সব খরচ ওখান থেকেই আসে। ওর মাও এতে সায় দেয়। কবে জানি সবার সামনে এক্সপোজ হয়ে যায় ও। গাড়ির হাল খুব খারাপ। ফলস্বরূপ একটি গ্যারেজে কিছুক্ষণের জন্য থামাতে হয় তাদের গাড়ি। এমন সময় গ্যারেজের পাশে হেঁটে হেঁটে ঘুরে দেখছিল দ্বিধা। সাথে তার লেহেঙ্গা পরা সুন্দর কয়েকটা ছবি তুলছিল। তবে কেন জানি আজ সকাল থেকে তার মনে হচ্ছে সারা পথ কেউ তাকে ফলো করছে। তবে সেটাকে মনের ভুল ভেবে সে তার মতন করতেই থাকলো। গাড়ি সেখানে আবার ফিরে আসবে, তবে হঠাৎ কিছু বলা বা বুঝে ওঠার আগে নিজের জ্ঞান হারালো দ্বিধা। কেউ একজন রুমালে ক্লোরোফর্ম মেখে তার মুখের সামনে চেপে ধরে। তবে বাকিরা কেউ কোনো কিছুই জানে না এই ব্যাপারে। তানিয়া যেন তার নিজের মেকআপ নিয়ে ব্যস্ত। তার মা বা গাড়ির অন্য কারো এই খেয়ালটি হয়নি যে দ্বিধা তাদের গাড়িতে ওঠেনি। কেউ একজন দ্বিধাকে তার নিজের গাড়িতে উঠাতে উঠাতে বলল, ওয়েলকাম টু দ্য হেল মাই সুইটহার্ট। অন্যদিকে ঢাকার ব্যস্ত শহরে ব্যস্ত জ্যাম শেষ করে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। দিবাকরের মা আগেই গাড়ি থেকে নেমে সবকিছু রেডি করে রাখে। সুপ্রভা ও দিবাকরকে সব নিয়ম নীতি মেনে খুব সুন্দর করে ভিতরে নিয়ে যাওয়া হয়। এর মাঝে একবার অবশ্য দিবাকর খেয়াল করেছে যে অনেকক্ষণ যাবৎ সে দ্বিধাকে দেখেনি। মা, দ্বিধা কোথায়? দিবাকর প্রশ্ন ছুড়ে দেয় তার মায়ের কাছে। আছে হয়তো এদিক সেদিক। কোথায়? গত কয়েকদিন যাবৎ বারবার বলছিল যে আমি বাসায় আসার পর বিয়ের দিন ও আমাকে জ্বালিয়ে খাবে, একটু সময়ও শান্তিতে থাকতে দেবে না, আর এখনো একবারও দেখাই পেলাম না। আরে চিন্তা করিস না, আছে হয়তো। দিবাকর আর কথা বাড়ে না। অতঃপর রাত্রিবেলায় সব নিয়ম শেষ করে রুমে বসিয়ে রাখা হয় সুপ্রভাকে। দিবাকরের বন্ধুরা দরজায় অনেকটা সময় জ্বালিয়ে যায় দিবাকরকে। সব ঝামেলা শেষ করে রুমে ঢুকি দিবাকর। দেখে সুপ্রভা বাহিরে মেঘের গর্জন। ঝড়ো হাওয়া একটু পরপরই এলোমেলো করে দিচ্ছে জানালার পর্দাগুলো। কিছুক্ষণ আগে কারেন্ট চলে যাওয়ার অন্ধকার রুমে খাটের মাঝ বরাবর বসে আছে সুপ্রভা। ঠান্ডা বাতাসে একটু শীত শীত লাগছে তার, তবে একটা মিষ্টি অনুভূতিতে ছেয়ে যাচ্ছে তার সমগ্র হৃদয়। পুরো রুমটা ফুলের ঘ্রাণে মো মো করছে। হঠাৎ দরজা খোলার শব্দে মোহিত অবস্থা থেকে ফিরে আসে সুপ্রভা। দিবাকর খাটের পাশের টি টেবিলের উপর থেকে একটি মোমবাতি হাতে নেয়। গ্যাস লাইট দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে নেয়। ধীরে ধীরে সুপ্রভার কাছে এসে দাঁড়ায়। সুপ্রভা জোরে জোরে নেয় নিঃশ্বাসের শব্দ যেন বারবার বাড়ি খাচ্ছে আবদ্ধ রুমটাতে। সুপ্রভা কোনোভাবে নিজেকে বোঝায়, বিয়ে তো হয়েই গিয়েছে, আর সামনের মানুষের সাথেই তো সারা জীবন থাকতে হবে, তাই এতটা ভয় পেলে চলবে না। দিবাকর ছেলে খারাপ না, তাকেই আপন করে বাকিটা জীবন কাটাতে হবে। উঠে দিবাকরকে সালাম করে সুপ্রভা। যাও, শাড়ি পাল্টে অজু করে আসো। দিবাকরের কথা শুনে সুপ্রভা খাট থেকে নামে, কিন্তু অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছে না। দিবাকর বুঝতে পেরে নিজেই আলমারি থেকে শাড়ি এনে দিয়ে বলে, এখানেই পাল্টাও, মোমবাতির আলোতে সুবিধা হবে। সুপ্রভার কিছু না বলে শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। দিবাকরের সামনে শাড়ি খুলবি কি করে? আবার ভাবছে দিবাকর যদি সামনে বসেও থাকে তাকে তো সরতেও বলতে পারবে না সুপ্রভা, স্বামীই তো। দূর, কিন্তু লজ্জাও লাগছে। যদিও আলোটা খুব কম, তবুও যদি কিছু দেখে ফেলে। দিবাকরের গলা আবার শুনতে পায় সে। কি ব্যাপার? না মানে কি? আপনার সামনে আমি। সুপ্রভা আর কিছু বলে না। দিবাকর ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলে, মেরি বিল্লি মুচকই ম্যাও। মানে? আমার যদি তোমাকে দেখতে ইচ্ছে করে তুমি কি বাধা দিতে পারবে? সুপ্রভা কথা বলছে না। চুপ দিবাকর আবার বলে, চুপ করে না থেকে শাড়ি পাল্টাও। আমি ফোন স্ক্রল করছি, প্রমিস তোমার দিকে তাকাবো না। ইউ ক্যান ট্রাস্ট মি। এই কথা বলে অন্যদিকে ফিরে ফোন চালাতে থাকে দিবাকর। সুপ্রভা লজ্জায় লজ্জায় শাড়ি খুলে পাল্টাতে থাকে। মাঝে মাঝে দিবাকরের দিকেও তাকিয়ে দেখে এদিক ঘুরে কিনা। ঘুরলে সব শেষ। আবার সুপ্রভা এটাও ভাবে, দিবাকর কি তাকে নিজের বিড়াল বলল? সে বিড়াল, তার কি পশম আছে? সে কি ম্যাও ম্যাও করে? এসব উদ্ভুত কথা ভাবতে ভাবতে তার শাড়ি পাল্টানো হয়ে যায়। তবে সে অজু করবে কিভাবে? দিবাকরকে বলতেই সে ফোনের লাইট অন করে বলে, যাও অজু করে আসো। সুপ্রভা তাই করে। এর মাঝে কারেন্ট চলে আসে আর তেমন সমস্যা হয়নি। দিবাকর বুঝিয়ে বলে, নতুন সম্পর্ক শুরু করার আগে নফল নামাজ পড়তে হয়। দুজনে একসাথে সালাত আদায় করে। তবে এর মাঝে ঘটে আরেক ঘটনা। কারেন্টটা আবার চলে যায়। সুপ্রভা পাকনামি করে অন্ধকারে মোমবাতি আনতে যায়। ফলস্বরূপ দিবাকরের সাথে ধাক্কা লেগে তাকে নিয়ে খাটে পড়ে যায়। দিবাকর বলল, তর সইছে না নাকি? এত আগে ধরাধরি করছো কেন? দিবাকরের কথা শুনে লজ্জায় সুপ্রভা ওর উপর থেকে সরে আসে। আমি তো শুধু মোমবাতিটা আনতে যাচ্ছিলাম। না, ঠিক জমছে না খেলাটা। মানে? তোমার এই লাজুক লাজুক ভাইবগুলো আমার পছন্দ হচ্ছে না। বিয়ের আগে ভেবেছিলাম তোমার তেজ অনেক, এখন তো দেখি ম্যাও ম্যাও। এই আপনি বারবার আমাকে বিড়াল বলে অপমান করছেন।
বিড়াল বললে কেউ অপমানিত হয় নাকি? আবার আমি তো ধরে কাতুকুতু দিচ্ছি না। সুপ্রভা কথা বলছে না, চুপ। দিবাকর আবার বলে, এই শোনো, আমার ঘুম আসছে না, চলো কিছু করি। সুপ্রভা ভয় ভয়ে প্রশ্ন করলো, কি করবেন? চলো কুতকুত খেলি। বিছানায় যে ফুলের পাপড়ি আছে ওগুলো দিয়ে নিচে কুতকুত খেলার ঘর বানাই, আর তোমার লিপস্টিক হবে আমাদের গুটি, পরে ওইটাতে লাথি মেরে খেলবো। আপনি কিন্তু এখন আমার মেজাজটা গরম করছেন। থুর। সুপ্রভা খাটে উঠে পাশে গিয়ে শুয়ে পড়লো। ভেবেছিল দিবাকর হয়তো একটু সুন্দর করে রোমান্টিক কিছু বলে, কোনো গিফট দিবে, তা না। দিবাকর এদিকে মুচকি হেসে পাশে গিয়ে শুতে শুতে বলল, উল্টা পাল্টা কিছু করব না, ভয় নেই। তবে গোলবালিশ ভেবে তোমায় ধরলে আবার চিৎকার করো না, লোকে অন্য কিছু ভাববে। ঘুমাও এখন। অনেকটা সময় ঘুমিয়ে থাকায় বেশ ক্লান্ত লাগছে দিথার। আস্তে আস্তে চোখ খুলে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। যতটুকু মনে আছে শেষবার সে গ্যারেজে ছিল। এরপর কেউ পেছন থেকে আর মনে করতে পারছে না। মাথাটা ঝিমঝিম করছে। আমি কি কিডন্যাপ হয়েছি? এই প্রশ্নটাই মাথায় আসে দিথার। তার ভাইয়ের তো শত্রুর অভাব নেই, তাদের মাঝেই কেউ হয়তো। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে সে। ঘাবড়ে গেলে এখন চলবে না, পালাতে হবে। খাট থেকে নেমে রুমটার আশেপাশে ভালো করে দেখে। এটা তো কোনো বাড়ি মনে হচ্ছে। সিনেমাতে সে সবসময় দেখতো মেয়েদের তুলে নিলে গাড়িতে বা কোনো কনস্ট্রাকশন বিল্ডিং এ আটকে রাখা হয়, কিন্তু এখানে কেন? ধীরে ধীরে পা ফেলে রুমটা থেকে বের হয় সে। সামনে সিঁড়ি, তার মানে বাড়িটা দোতলা। নিচে নেমে দেখে পুরো ড্রয়িং রুম দামি আসবাবপত্রে সাজানো। বেশ বড় লোক হবে হয়তো। তবে বাড়িতে কেউ নেই কেন? কিডন্যাপার হয়তো বাহিরে গিয়েছে, এটাই সুযোগ। তবে তাড়াহুড়ো করতে গিয়ে পাশের টেবিলের সাথে ধাক্কা লেগে ফুলদানি পড়ে যায়। ব্যাপক আওয়াজ হয়। দ্বিধা দৌড়ে বাড়ির দরজায় এসে দেখে গেট হ্যান্ডলক দেওয়া, মালিকের হাতের চাপ ছাড়া খুলবে না। দ্বিধা তাও বারবার চেষ্টা চালাতে থাকে। অন্যদিকে বাহিরে বৃষ্টি পড়ছে খুব জোরে, সাথে বারবার বাতাস এসে বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে একটু একটু ভিজিয়ে দিচ্ছে। সিল্কি চুলগুলো ভেয়ে টিপ টিপ পানি পড়ছে লোকটার মুখে। ফাঁকে ফাঁকে সিগারেটে একটা করে টান দিচ্ছে সাফওয়ান। ধোঁয়াটা ছেড়ে দিতে খেয়াল হলো ভিতরে যে আছে তার কাছে যাওয়া হয়নি একবারও। এতক্ষণে হয়তো জ্ঞান ফিরে এসেছে। তবে আসতেই দেখে দ্বিধা বিছানায় নেই। নিচে কিছু ভাঙার আওয়াজ পেতে দৌড়ে সেখানে চলে যায় সাফওয়ান। গিয়ে দেখে দ্বিধা। কে আপনি? আমাকে আটকে রেখেছেন কেন? একটা লম্বা ফর্সা ছেলেকে সিঁড়ি বেয়ে নিচে আসতে দেখে প্রশ্নটা করে ফেলে দ্বিধা। সাফওয়ান আস্তে আস্তে দ্বিধার দিকে এগুচ্ছে। দ্বিধা ভয়ে গেটে ধাক্কা দিয়ে বারবার খুলতে চেষ্টা করে। লাভ নেই, আমার হাতের ছাপ ছাড়া খুলবে না। সাফওয়ান কথাটা বলে পাশের সোফায় গিয়ে শান্তভাবে বসলো। দ্বিধা কথাটা শুনে প্রায় কেঁদে দিবে এমন অবস্থা। সাফওয়ান উঠে গিয়ে ফ্রিজ থেকে এক বাটি রসমালাই নিয়ে এনে টেবিলের উপর রাখে। নাও খাও, সারাদিন না খাও তুমি। দ্বিধা মুখে একটা ভেঙচি কেটে অন্যদিকে তাকায় আর মনে মনে ভাবে, এই কেমন কিডন্যাপার রে বাবা, দরদ দেখিয়ে এখন আবার খাওয়াতে এসেছে। তবে দ্বিধার চোখ আবছা আবছাও হয়ে আসছে। না খেয়ে কতক্ষণ থাকবে মেয়েটা? সাফওয়ান ওকে চুপ থাকতে দেখে এবার বিরক্ত হয়। তোমাকে কিছু বলছি? বললেই বুঝি শুনতে হবে? আপনি আমাকে এখান থেকে যেতে দেন। আমার ভাইয়ের সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। সাফওয়ান তার ছেলের হাসি হাসতে হাসতে উত্তর দেয়, চিনি না, কে বললো? তার সম্পর্কে জানি বলেই তোমাকে এখানে নিয়ে এসছে। শুনলাম এখন আবার নতুন করে উপর মহলে আমার নামে কমপ্লেন করেছে তোমার ভাই। নিশ্চয়ই তেমন কিছু করেছেন এজন্যই। সাফওয়ান দিদার কথা শুনে আস্তে আস্তে ওর দিকে এগুতে থাকে। দিদা ভয়ে ওনা খামচে ধরে দাঁড়িয়ে আছে। সাফওয়ান ঠিক এক হাত দূরত্বে এসে দাঁড়িয়ে বলে, কনফিডেন্স ইজ বেটার দ্যান ওভার কনফিডেন্স। তোমার ভাইয়ের মাঝে ওইটাই আছে। তার মতে আমি আমার বাবার মতোই, সে একদম শিওর। তাতে সিউরিটি ভাঙতে আর আমার উপর থেকে করা তার নতুন কেসটা যেন সে উঠিয়ে নেয়, এজন্য আমি তোমাকে নিয়ে এসছি। মাছ ধরার টোপ হিসেবে ইউজ করতে চান আমাকে? অনেকটা সেরকমই বলতে পারো। আপনি একটা কাপুরুষ। এই ওয়ার্ডটা ছোটবেলা থেকে একদমই সহ্য করতে পারে না সাফওয়ান। মেজাজটা আচমকা খুব খারাপ হয়ে যায়। মুখের ভাবভঙ্গি চেঞ্জ করে চোখ মুখ শক্ত করে রাগি লুকে তাকায়। দ্বিধাও এবার বেশ বুঝতে পেরেছে সে আগুনে ঘি ঢেলে দিতেছে। সাফওয়ান ওর আরেকটু কাছে এসে এক হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে বুকের সাথে লাগিয়ে বলে, এখন যদি বাইরের ঝড়ের সাথে তাল মিলে আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি তখন? ভয়ে দ্বিধার মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না। দ্বিধা যে সাফওয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে সেই সুযোগটাও নেই। এই শক্ত হাত ছাড়াতে সে ব্যর্থ। আর এত লম্বা মানুষটার সাথে সে পেরেও উঠবে না। সাফওয়ানের বুক অব্দি তার হাইট। ও শুধু ভয়ে কেঁপে যাচ্ছে। যতই উপরে উপরে সাহস দেখাতে চাক, ভিতরে ভিতরে সে একদম ভীতু। সাফওয়ান হঠাৎ হাতটা আলগা করে দূরে সরে যায়। দ্বিধা জোরে জোরে শ্বাস নিতে থাকে, যেন এতক্ষণ দম আটকে ছিল তার। সাফওয়ান ওর দিকে তাকিয়ে বলে, নেক্সট টাইম এমন কিছু বলবে না যেটা আমার সহ্যের সীমার বাইরে।
আর আমি কাপুরুষ নই। তোমার ভাইকে জেলে থাকতেই বলেছিলাম, প্রতিশোধ আমি নেবই। নিজের পরিবারকে সামনে রাখিস। এখন সে ইঙ্গিতে বলে কথা না বুঝতে পারলে সেটা তার ব্যর্থতা। দ্বিধা এবার ফিক করে কেঁদে দেয়। সত্যি যদি এই ছেলেটা ওর কাছে কিছু করে বসে। সাফন দ্বিধাকে কাঁদতে দেখে বলে উঠল, আর এক ফোঁটা চোখের পানি পড়লে একটু আগে যা বলছি তাই করে দেখাবো। একদম চুপ। শেষের লাইনটা ধমকে সুরেই বলে। দ্বিধার সাথে সাথে চুপ হয়ে যায়, তবে হেঁচকে উঠছিল বারবার। সাফন ওকে টেনে নিয়ে চেয়ারে বসায়। 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ করো। যেটা তোমার পছন্দ ওইটাই আছে। একটু দেরি হলে এটা দিয়ে সোজা শুট করে দেব। কথাটা বলে সাফন পকেট থেকে বন্দুকটা বের করে টেবিলের উপর রাখে। ভয়ে ভয়ে দিদা চামচ ধরে খেতে শুরু করে। সে মোটেও তার ভাইয়ের মতো সাহসী নয় যে বলবে, মারলে মারুন, ভয় পাই না। দিদাকে খেতে দেখে সাফন ওর সামনে চেয়ারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। ছোট্ট একটা মেয়ে, মাত্র কলেজে পড়ে, হাইটটাও খুব কম, তার বুক অব্দি এসেই শেষ। এই পিচ্চি আবার বড় বড় কথা বলে কি করে ভেবে পায় না সাফন। তবে মেয়েটা খুব মায়াবী, একটু বেশি হয়তো। কিছু একটা ভেবে নিজেকে সামলে নেয় সাফন। উফ, এই মেয়ে ওর শত্রু, নিজের স্বার্থের জন্য এখানে এনেছে ওকে, আর কোনো কারণ নেই। প্রেমে টেমে পড়েনি ও। এদিকে দ্বিধা কয়েক চামচ খেয়ে বসে আছে। আর খাবো না। আমার বাকিও তো তোমার থেকে বেশি খায়। বাসায় যাব, ছেড়ে দিন প্লিজ। রুমে গিয়ে শুয়ে ঘুম দাও। এখন তুমি সুস্থ নাও। আমি ভাইয়াকে আপনার ব্যাপারে কিছু বলবো না, ছেড়ে দিন। ইস, এত বেশি বলে কেন তুমি? এখানে জিম ঘর, স্টাডি রুম, বাইরে সুইমিং পুল সব আছে, টিভি, ফ্রিজ সব। এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি কোনটা বা মাস্তান রয়েছে তোমাকে ধর্ষণ করে অন্ধকার রুমে আটকে রাখবো। আর শোনো, তোমার ভাইয়া কেসটা স্টাডি করুক ভালোভাবে, নিজে বুঝবে আমি নির্দোষ। সত্যটা জানুক আগে, তারপর তোমাকে ছেড়ে দেব। একটু টাইট না দিলে তো নতুন বউ নিয়ে ব্যস্ত থাকতো। আমাকে কেন আনলেন? অন্য কিছু করতে পারতেন তো। কি করতাম আর? তোমার বয়স্ক মাকে আনলে সে তো আনতে আনতে উপরওয়ালার কাছে চলে যেত। আমার নিজেরও মা আছে। তবু আর একটা কথা, আমার মা এখন বাসায় নেই, কাল খালার বাসা থেকে এখানে আসবে। ভুলেও সে যেন এসব কিছু জানতে না পারে। কেন? কেন আবার কি? আমরা কি মেয়ে ব্যবসায়ী নাকি? মা চাললে আমাকে জানে মেরে দেবে। আমাকে জিজ্ঞেস করলে তো আমি বলবোই। সাফওয়ান হেসে উঠে গিয়ে হঠাৎ দ্বিধার ওড়নার নিচে হাত ঢুকিয়ে দিল। হঠাৎ হয় দ্বিধা ভয়ে হতভম্ব হয়ে গিয়েছে। তবে সাফওয়ান হাতটা ওর গলা হয়ে ঘাড় অব্দি নিয়ে কিছু আটকালে সাথে সাথে হাতটা সরিয়েও নিল আর বলতে লাগলো, তুমি আমাকে যত খারাপ ভাবো আমি ততটা খারাপ নই। কি করলেন? যতটা ভালো ভাবো ততটা ভালো না। তোমার গলার এই লকেটটা খুলবে না, এখানে ডাকোড়া আছে। কি বলছে সব আমার ফোনে চলে আসবে। মাকে কিছু বললে সাথে সাথে বোম মেরে তোমার পুরো বাড়ি উড়িয়ে দেব। তোমার প্রতিটা নিঃশ্বাসের শব্দ যেন আমি শুনতে পাই। দ্বিধা এখন নিরুপায়। চুপচাপ উঠে আবার সিঁড়ি বেয়ে দোতলায় আগের রুমটায় চলে যায়। আসলেই ঘুম পাচ্ছে। নিচে মাথা ঘুরে পড়ার চেয়ে খাটেই পড়ুক। তবে আশা আছে ভাইয়া খুব তাড়াতাড়ি তাকে এখান থেকে নিয়ে যাবে। তবে ছেলেটাকে ততটাও খারাপ মনে হচ্ছে না। দেখা যাক ওর মায়ের কাছ থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা। কে অলক্ষণে মেয়ে বিয়ে করতে না করতে ননদকে খেয়ে নিল। ফুফু শাশুড়ির এমন কথা শুনে আর কান আটকে রাখতে পারছে না সুপ্রভাম। তবে সে প্রতিবাদী মেয়ে, আর কত চুপ থাকবে সে। তাই বলে উঠল, একটা দুর্ঘটনার জন্য আপনি আমাকে কেন দোষারোপ করছেন? কি অপয় অলক্ষী মেয়ে এনেছো দেখলে? আসতে না আসতে বাড়িতে অশান্তি। দিবাকরের ফুফুর কথা শুনে উপস্থিত মেহমান সবাই কানাঘুষো করতে থাকে। ঠিকই তো, মাত্র কাল এলো আর আজই বাড়ির মেয়েকে পাওয়া যাচ্ছে না। সুপ্রভা শুধু সবার মাঝে বসে চুপচাপ চোখের পানি ফেলছে। সকাল সকাল উঠেই যখন সবাই বুঝতে পারলো দ্বিধা বাড়িতে নেই, তখনই ওকে খোঁজার দৌড় নেমে গেল। দিবাকর ইতিমধ্যে থানায় কল করে সবাইকে খোঁজ লাগাতে বলে দিয়েছে। কার এত সাহস এত বড় বিজনেসম্যানের নাতি আর এসআই দিবাকরের বোনকে উঠিয়ে নিয়ে যায়? সুপ্রভা বেশ চিন্তিত। বৌভাতের অনুষ্ঠান হবে না সে বুঝে গিয়েছে, করার ইচ্ছেও নেই। তার বাসায় কল করে সব বলা হয়েছে। হয়তো বিকেলে শুধু সুহান আসবে দেখা করতে। সুপ্রভার এখন চিন্তা হচ্ছে দ্বিধাকে নিয়ে। এই মেয়েটার সাথে সবচেয়ে ভালো বন্ডিং তৈরি হয়েছে তার। তবে দিবাকরের ফুফু আর তার মেয়ে তাকে কেন দোষারোপ দিচ্ছে এটা সে বুঝছে না। এটা তো একটা দুর্ঘটনা, তার তো কোনো হাত নেই। ফুফুর কথায় আবার ধ্যান ভাঙলো। এত করে বলেছি এই মেয়ে এনো না। আমার স্বামী রাশি গুণে দেখেছে এই মেয়ে দোষ আছে, শুনলে না তো? দিবাকরের মা পাশ থেকে উঠল। আহ দিদি, থামো তো। এসব কি বলছো তুমি? ওকে কেন দোষ দিচ্ছ? এমন হবে কেউ কি বুঝেছে? কে অলক্ষণে মেয়ে বিয়ে করতে না করতে ননদকে খেয়ে নিল।
ফুফু শাশুড়ির এমন কথা শুনে আর কান্না আটকে রাখতে পারছে না সুপ্রভা। তবে সে প্রতিবাদী মেয়ে, আর কত চুপ থাকবে সে, তাই বলে উঠল, একটা দুর্ঘটনার জন্য আপনি আমাকে কেন দোষারোপ করছেন? উপস্থিত সব আত্মীয় এখন সুপ্রভার দিকে তাকিয়ে এলো। নতুন বউ আবার তর্কও করে? যদিও এখানে ওর দোষ নেই, তবে সমাজের নিয়ম সব বউদেরই দোষ। তানিয়া বিষয়টা আরো একটু গরম করতে বলল, দেখেছো তোমরা কেমন মেয়ে, মুখে মুখে কথাও বলে। সুপ্রভা আরো কিছু বলতে নিবে তখনই দিবাকরের কণ্ঠ শুনতে পায়। আমার বউয়ের দোষ আছে কিনা, তর্ক করতে পারে কি পারে না, সেটা আমাকে ঠিক করতে দে। সুপ্রভা পিছে তাকিয়ে দেখে দিবাকর দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ হয়তো কি হয়েছে সবাই জানে সে। সুপ্রভা আর কিছু বলে না, তবে দিবাকর তার হয়ে সবার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভেবে সে স্বস্তি পেল। একটা মেয়ের পাশে যদি তার স্বামী থাকে, তবে পুরো দুনিয়ার বিরুদ্ধে গেল তার একটা সুই পরিমাণ ক্ষতি করতে পারবে না। না আসলে তুই চুপ থাক। আর দ্বিধা তো তোদের গাড়িতে ছিল, কালও এসেছে নাকি? গাড়িতে উঠলো কিনা সেটা তোর দেখার কথা। তানিয়া বুঝলো সে ফেঁসে গিয়েছে, সে কি করবে বুঝতে পারছে না। তানিয়ার মায়ের আবার কিছু বলার আগে দিবাকর সবার মাঝে এসে সুপ্রভার হাত ধরে ওকে টেনে রুমে নিয়ে গেল। সবার মতো এবার বিষয়টি দিবাকরের মায়েরও ভালো লাগেনি। ওর হয়ে উত্তর দিয়েছে সেটাই যথেষ্ট। এত লোকের সামনে এভাবে বউকে না নিলেও পারত। বিষয়টা বেয়াদবি হয়ে গেল। দিবাকর এদিকে সুপ্রভাকে রুমে এনে খাটে বসে। সুপ্রভা চুপ করে বসে আছে। দিবাকর হাঁটু ভাঁজ করে ওর সামনে বসে। সুপ্রভার চোখের পাতাগুলো কয়েক ফোঁটা পানি নিচে ফেলে দেয়। দিবাকর হাতের আঙুল দিয়ে মুছতে মুছতে বলে, সবার কথা বাদ দাও তো, তুমি এখানেই থাকো। আমার বাহিরে যেতে হবে, আমার স্যারের সাথে কথা বলতে হবে। সুপ্রভা কথা বলছে না। চুপ দিবাকর আবার বলে, একদম কাঁদবে না। আমি যাওয়ার পর মা ছাড়া কারোর সাথে বের হওয়ার দরকার নেই। খাবার রাখা আছে, খেয়ে নাও। আপনি খাবেন না? পরে খেয়ে নিব, আগে ওই সারফাজের বাচ্চাকে রেখে নিই। মানে? আমার সন্দেহ সাফওয়ানের এসবের পিছে হাত আছে। এই জেলার সাবেক এমপির ছেলেও বাপ দেশ ছেড়ে পালিয়েছে, তবে ওই শয়তানটাকে রেখে গিয়েছে। দ্বিধা ঠিক আছে তো? একদম ঠিক আছে। আমি জানি তা। ওরা তো সাহস নিয়ে আমার বোনের শরীরে হাত দিবে, জানে মেরে দিব আমি। দিবাকরের ফোনে একটা কল আসে। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। সুপ্রভা বসে বসে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। আমি আপনাকে অনেক বেশি ঘৃণা করি। দ্বিধার কথা শুনে সাফওয়ান ওর দিকে শাড়ি আর তোয়ালেটে এগিয়ে দিতে দিতে বলে, সকাল থেকে কমপক্ষে 1000 বার এই কথা শুনেছে, তাই খামোখা মুখটা ব্যথা না করে যাও গোসল করে আসো। শুধু শাড়ি পরে বের হব? গিয়ে দেখো ভেতরে সবই আছে। দ্বিধা শাড়ি নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, অসহ্য। সাফওয়ান পিছন থেকে ওর এক হাত ধরে থামিয়ে দেয়। দ্বিধা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে সাফওয়ান বলতে লাগলো, প্রতিটা মানুষের লাইফে 90% লোক তাকে স্বার্থের জন্য ব্যবহার করে, 6% লোক তাকে পছন্দ করে, 4% লোক তাকে ঘৃণা করে, আর 0.1% লোক তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দেখো আবার বেশি ঘৃণা করতে গিয়ে তুমি আবার সেই 0.1% মানুষটাই না হয়ে যাও। জেনে বুঝে সাগরে ঝাঁপ দিও না, কিন্তু স্রোত সামলাতে পারবে না। চলো না হারিয়ে যায়। দ্বিধা সাফওয়ানের কথা শুনে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে চলে যায়। সাফওয়ান কিছু না বলে রুম থেকে বেরিয়ে কিচেনে চলে যায়। মাংসের টিকা খেতে ইচ্ছে করছে খুব। বুয়া ছুটিতে আছে, নিজেকেই বানাতে হবে, তাই সে গান গাইতে গাইতে কাজ করতে থাকে, যেন রেস্টুরেন্টের কোনো শেফ। প্রথমে আগে থেকে লবণ ও মশলা মাখানো মাংসগুলো নেয়। প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে ভালো করে নিজের মন মতো নানান সাইজের টিকা বানাতে থাকে। বেসনে চুবিয়ে গরম গরম তেলে ভাজতে থাকে। তেলে একটু বাটারও দিয়ে নেয়। প্রায় 1 প্লেট ভাজা হয়েও গিয়েছে। বাকিগুলো সুন্দর করে কড়াইতে গোল করে দিয়ে দেয়। প্লেটের টিকাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেয়। একটা ছোট কাচের বাটিতে সস নিয়ে নেয়। এদিকে স্নান শেষ করে নিচে এসে সাফওয়ানকে কিচেনে দেখে দ্বিধা। সিঁড়ির একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাজ দেখতে থাকে আর ভাবতে থাকে ছেলেটা কিউট। চুলার তাপে গরমে থেমে ফর্সা মুখটাকে আরো একটু বেশি সুন্দর লাগছে। গানের গলাও সুন্দর। সাফওয়ানের বাড়ির নিচতলায় একপাশে অনেক বড় থাই গ্লাস লাগানো। দ্বিধা সেদিকে তাকিয়ে দেখে বাহিরে খুব সুন্দর বাগান। মানুষটা শৌখিনও বটে। এদিকে কাজ করতে করতে হঠাৎ সিঁড়ির দিকে চোখ যায় সাফওয়ানের। দ্বিধা দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ভেজা চলবে পানি পড়ছে। কালো শাড়িতে ওকে ঠিক একটা পুতুলের মতো লাগছে। সব মেয়েদেরই শাড়িতে সুন্দর লাগে, তবে একে অন্যরকম সুন্দর লাগছে। দেখতে দেখতে ভুলে খুন্তি ছাড়াই তেলে হাত দিয়ে ফেলে সাফওয়ান। বাচ্চাদের মতো মুখ করে বসে আছে সাফওয়ান।
সামনে দ্বিধা কয়েক টুকরো বরফ হাতে নিয়ে সাফওয়ানের হাতে আস্তে আস্তে চাপ দিচ্ছে। এরপর একটুখানি ওষুধ নিয়ে তার হাতে সুন্দর করে লাগিয়ে দিল। একটা ছোট্ট কাপড় দিয়ে পুরো হাতটা বেঁধেও নিল। সাফওয়ান কিছু বলছে না, শুধু চুপচাপ বসে আছে। হাতটা পুড়লেন কিভাবে? দ্বিধা প্রশ্ন ছুড়ে দিল। সাফওয়ানের কাছে কোনো উত্তর নেই, একদম চুপ করে বসে আছে। দ্বিধা আবার জিজ্ঞাসা করলো, কিভাবে পুড়লেন বলেন? তেলের মধ্যে হাত চুবিয়ে দিয়েছিলাম। তেলের ভিতর হাত দিলেন কেন? অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই খুন্তির জায়গায় হাত দিয়ে দিয়েছে। দ্বিধা কিছু বলে না, তাকিয়ে থাকে। তারপর হা হা করে হেসে ওঠে। জীবনে প্রথম শুনলাম কেউ খুন্তির জায়গায় নিজের হাত দিয়ে দেয় অন্যমনস্ক হয়ে, তা আবার গরম তেলের পাতিলে। আপনি তো জ্ঞানেশ বুকে রেকর্ড করেছেন। সাফওয়ান মুখে কিছু বলে না, মনে মনে ভাবে, প্রেমে পড়লে মানুষ এমন অনেক কিছুই করে যার কথা সে কোনোদিন ভাবেও নেই। তা আমি কি জানতে পারি কি এমন ভাবছিলেন? কিডন্যাপারকে এত কিছু জিজ্ঞেস করতে নেই। ভালো খাচ্ছো, ভালো আছো, ভালোই থাকো। বেশি বকবক শুনতে ভালো লাগে না। দ্বিধার মনটা আবার খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলো, ঠিকই তো, সে তো এই ছেলের কাছে একজন জিম্মি, আর সেই কিনা একটু আগে এই ছেলের উপর না ক্রাশ খেয়েছে, এই কথাটা স্বীকার করা যাবে না। আর এর এত যত্ন নেওয়ার দরকার ছিল না, শুধু মানবতার খাতিরেই করেছে এসব। মানবতা, প্রেম প্রেম ওসব কিছু না। দ্বিধা ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে আছে, পাশেরটায় সাফওয়ান। কেউ কিছু বলছে না। এদিকে দ্বিধাকে এত সময় চুপ করে বসে থাকতে দেখে সাফওয়ানেরও ভালো লাগছে না। নীরবতা ভেঙে সেই বলতে লাগলো, চুপে আছে কেন? বাড়িতে আর কেউ নেইও, কেমন ভূতের বাড়ির মতো লাগছে। আপনিই তো বললেন চুপ থাকতে। তাই বলে একদম চুপ থাকবে? কিছু তো বলো। কি বলবো? যা ইচ্ছা। নাম কি আপনার? আমি এখনো আপনার নামই জানি না। সাফওয়ান চৌধুরী নিলয়। ও, আপনার নাম শুনেছি খুব। নিশ্চয়ই খারাপ কিছু? না না, আপনার বাবাকে নিয়ে খারাপ শুনেছি। আপনাকে নিয়ে শুনেছি আপনি নাকি খুব সুন্দর, আপনার পেছনে নাকি অনেক মেয়েরা ঘুরে, আর আপনি ড্রাগস নেন। কি? চেঁচাবেন না প্লিজ, আমি বলিনি, সবাই বলে আর কি। সাফওয়ান দীর্ঘশ্বাস ফেলে। ওর সাথে চিল্লিয়ে কি লাভ? সবাই এমনিতেও তাকে নিয়ে কথা বানায়, কেউ পাত্তা পায় না এজন্য, তো কেউ তার বাবাকে ঘৃণা করে এজন্য। অথচ বাবার সাথে সব সম্পর্ক সে আর তার মা ছিন্ন করেছে কতদিন হলো। এমনকি তাদের খরচও সাফওয়ান নিজেই চালায়, ওই লোকের থেকে 1 টাকাও নেয় না। শুনেছি সে আমেরিকায় তার কালো টাকা দিয়ে আলিশান বাড়ি গাড়ি সব করেছে, বিয়েও করবে হয়তো খুব শীঘ্রই। দ্বিধার কথায় ও আবার তার দিকে তাকায়। আপনাকে দেখে অবশ্য মনে হয় না। আমি ওসব ছাইপাশ গেলি না, নেইও না। শুধু সিগারেট খাওয়ার অভ্যাস আছে আমার, তাই লুকিয়ে লুকিয়ে, মা যখন থাকে না। ও, আরেকটা কথা। বলো, শুনছি। ছাড়বেন কবে আমায়? তোমার ভাই আমার খোঁজ করা শুরু করেছে মাত্র, আর 2-3 দিন যাক, আমার নির্দোষী প্রমাণ পেয়ে সবার সামনে খাওয়া যাক, তারপর। এই অপমানটা করবেন না ভাইয়াকে, আপনার কাছে অনুরোধ। তুই বললে আমি শুনবো? দ্বিধা অন্যদিকে ঘুরে যায়, তবে তার চোখের কোণায় যে পানির বিন্দু জমেছে তা সাফওয়ান ঠিক ধরতে পেরেছে। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এমন ব্যথা লাগছে কেন আমার? ও কাঁদলে আমার কি? এই প্রশ্নের জবাব নেই সাফওয়ানের কাছে। হঠাৎ টেবিলের উপর রাখা দ্বিধার একটা হাতে একটু আঙুল ছোঁয় সাফওয়ান। দ্বিধা এদিক তাকায়। মিস করছো সবাইকে? অনেক। দ্বিধা আর কিছু বলল না। সাফওয়ানেরও এবার মনটা খারাপ হয়ে গেল। নিজের বাবাকে ঘৃণা করতে করতে সে নিজেও কি তার মতো পাষাণ হয়ে যাচ্ছে না? দ্বিধাকে কি ছেড়ে দিবে? হঠাৎ ওই দিনের কথা মনে করে আবার রেগে ফুঁসে ওঠে। নিজেকে সামলে উঠে বাড়ির বাইরে চলে যায়, তবে যাওয়ার আগে লক দিতে দিতে বলে, ভুলও পালানোর চেষ্টা করবে না। দারুণ তো আছে, সাথে পুরো বাড়িতে সিসি ক্যামেরা আছে, আমার ফোনে কানেক্ট করা। দ্বিধা নিচে একলা মনমরা হয়ে পড়ে রয়। রাতের বেলা সারাদিন একা ঘুরে ঘুরে দ্বিধা বোর হয়ে যাচ্ছে। দুপুরে সাফওয়ান এসে শুধু খাবার দিয়ে গিয়েছে, তারপর আবার উধাও। দোতলার বারান্দা থেকে বাড়ির বাগান, সুইমিং পুল আর মেইন গেট দেখা যায়। বাড়িটা আসলেই খুব সুন্দর, তবে সাফওয়ানকে বাড়ির বাইরে যেতে দেখেনি সে একবারও। তবে গেল কোথায় ছেলেটা? দ্বিধা বিকেলে পুরো বাড়ি ঘুরে দেখেছে, শুধু একটা রুম বাদে। নিচতলার একটা রুমে দরজা ভিতর থেকে লাগানো, হয়তো সাফওয়ান সেখানে আছে। সাফওয়ান যে রুমে টুকিটাকি জিম করার মেশিন কিনে রেখেছে, দ্বিধা সেখানেও গিয়েছিল। তবে ভয় কিছু ধরেনি, যদি ভুলভাল ভাবে চালু করে বসে। মাত্র একদিনে এই বাড়ি, এই মানুষটাকে কত চিনে ফেলেছে সে। আদৌ কি চিনেছে? আবার হঠাৎ চরিত্রহীন কোনো রূপ বের করে বসবে না তো? যতই হোক মন্ত্রী সারফরাজের ছেলে, তার রক্ত বইছে ওর শরীরে। আর ওই লোকের ইতিহাস তো সবারই জানা। দ্বিধার চোখ যায় আবার বাগানের দিকে, ছোট একটা লাইট জ্বালানো বাগানের পাশে।
তার উপর আজ পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। রাতের বেলাও কি সুন্দর সতেজ দেখাচ্ছে ফুলগুলোকে। এদিকে নিচতলার এক রুমে বসে সাফওয়ান কিছু লিখছে। হঠাৎ জানালায় চোখ যেতে দেখে রাত হয়ে গিয়েছে। রাত কখন হলো? লেখালেখিতে এতই ডুবেছিল, বেলা কখন পার হয়ে গিয়েছে খেয়ালই হয়নি। দিদার কাছে একবারও যাওয়া হয়নি। এখন একটু গিয়ে দেখে আসা উচিত। এখন বাসায় থাকলে হয়তো পছন্দের লেখক অনুপমের লেখা উপন্যাস পড়তো দ্বিধা। কি চমৎকার লেখে সে। এরকম সময় দুটো মোমবাতি জ্বালিয়ে বই পড়তে বসলে দারুণ হতো ব্যাপারটা। সুরে সুরে গান গাইতে গাইতে ভাবতে লাগলো দ্বিধা, তার যদি একজন উপন্যাসের নায়কদের মতো কেউ থাকতো। পূর্ণিমার চাদর আলো পড়েছে দ্বিধার মুখের উপর। বারান্দার দেয়ালে হেলান দিয়ে এক দৃষ্টিতে সে চেয়ে আছে উপরের চারটার দিকে। এদিকে সাফওয়ান এসেছে, কিছুটা সময় পার হয়ে গিয়েছে। সেও এসে দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে দ্বিধার দিকে। সাফওয়ানের উপস্থিতি টের পেয়ে দ্বিধা বলে উঠল, চারটা সুন্দর না? অনেক বেশি। আপনি তো দেখলেনই না। তুমি তোমার চাঁদ দেখো, আমি আমারটা। চাঁদের প্রতি সবার কত আকর্ষণ। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের এক অন্যরকম আকর্ষণ আছে, ঠিক যেমন আমার তোমার প্রতি। দ্বিধা ভ্রুকুচকে এদিকে তাকিয়ে বলে, ফ্ল্যাট করছেন? শুরু তো তুমিই করলে। কিভাবে? তুমি জিজ্ঞেস করলে চাঁদটা সুন্দর কিনা। এনিমি মুভিতে এটা কাউকে জিজ্ঞেস করার মানে ইনডাইরেক্টলি কাউকে প্রপোজ করা। কি? আমি জানতাম না। নিচে যাবে। দিদার মুখটা খুশিতে জল করে উঠল, যেন এটাই শুনতে চেয়েছে সে। সাফওয়ান ওর হাতটা ধরে ওকে নিচে নিয়ে গেল। অবশেষে বাগানে এসে সে খুব খুশি। সাফওয়ানের হাত ছাড়িয়ে দৌড়ে বাগানের মাঝে এসে দাঁড়ালো। দু হাত মেলে ঘুরতে লাগলো। হালকা বাতাসে চুলগুলো একটু একটু উঠছে। সাফওয়ান হাত ভাঁজ করে ওকে দেখছে। এই প্রথম দ্বিধাকে এত প্রাণ খুলে হাসতে দেখলো সে। মেয়েটা আসলেই বাচ্চা। কিডন্যাপারের সামনে কেউ এত খুশি হয়? দ্বিধা ঘুরে ঘুরে বাগান দেখতে লাগলো। একটা টেবিল পাতা আছে মাঝে, দুপাশে দুটো করে চেয়ার, টেবিলের উপর একটা গিটার রাখা। গান গাইতে পারেন? না তো। তাহলে এটা? মাঝে মাঝে চেষ্টা করি। গেয়ে শোনাবেন? সাফওয়ান সামনে সে গিটারটা হাতে নেয়। এই মুহূর্তে কি গান গাওয়া যায় ভেবে পায় না। তারপর সুর তুলতে থাকে। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। দ্বিধা বসে মুগ্ধ হয়ে দেখতে থাকে ওকে। সাফওয়ানের কি হলো কি জানি, গান গাওয়া ছেড়ে এক দৃষ্টিতে চেয়ে রইল দ্বিধার দিকে। তবে এমন সময় দ্বিধার পিছে কাউকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। কাপা কাপা গলায় বলল, মা। সারাদিন পর রাতে বাসায় ফিরেছি দিবাকর। খুব ক্লান্ত লাগছে তাকে। একটু আগে মায়ের রুমে গিয়ে তাকে সান্ত্বনা দিয়ে এসেছে। বাড়ির বাকিরা খেয়ে ঘুমিয়ে গিয়েছে। রুমে এসে দেখে সুপ্রভা কারের পাশে টেবিলে হেলান দিয়ে বসে আছে। ফ্রেশ হয়ে এসে সুপ্রভাকে দেখতে থাকে। ইস, কি মিষ্টি লাগছে মেয়েটাকে। এই মেয়েটা এসব ঝামেলায় ফেসে খুব কষ্টে আছে। এমন সময় সুপ্রভা চোখ খুলে, এসেছেন? এই তো এখনই এলাম, ঘুমাওনি? আগে এখানে বসুন তো। সুপ্রভা উঠে গিয়ে দিবাকরের হাত টেনে নিয়ে আসে, খাটে বসিয়ে দেয়। টেবিলের আরেক পাশে একটা প্লেটে রুটি, গরুর কালো ভুনা রাখা। এনে একটু রুটি ছিঁড়ে দিবাকরের মুখের সামনে ধরে। নিন, খেয়ে নিন। সারাদিনে খাওয়া হয়নি জানি। খিদে নেই? সুপ্রভা ধমকের সুরে বলল, খিদে নেই বললেই হলো? এত বড় মানুষটা সারাদিন দৌড়াদৌড়ি করছে আর এখন বলছে খিদে নেই। বউ হওয়ার অধিকার খাটাচ্ছ, ধমক দিলে যে। ধরে নেন তাই। আর ওটা ধমক না, একটুখানি কেয়ার। তুমি খেয়েছো? সুপ্রভা কথা বলছে না, চুপ। দিবাকর আবার বলে, তার মানে খাওনি? আগে আপনি খান। দেখো, আমার এই কটা দিন দৌড়াদৌড়ি করতে হবে, তাই বলে তুমিও। আপনি খাবেন নাকি না? দিবাকর আর কিছু বলে না, খেতে শুরু করে। নিজেও একটু একটু করে ছিঁড়ে সুপ্রভার মুখের সামনে ধরে। কি করছেন? খাও। দিবাকর সুপ্রভাকে জোর করে খাইয়ে দিল। একটু পর রাতে শুয়ে পড়লো দুজনে। আশ্চর্য, আজ আর দিবাকরের থেকে দূরে দূরে থাকছে না সে, যেন খুব আপন মনে হচ্ছে ওকে। সকাল সকাল ডাইনিং টেবিলে বসে আছে সবাই। বুয়া রান্নাঘর থেকে খাবারের সবকিছু এক এক করে টেবিলে আনছে, আর একা একাই কথা বলে যাচ্ছে। সে বাড়ির কাজের লোক, তবে সবকিছুতে এমন অধিকার খাটিয়ে কথা বলে যেন সেই বাড়ির মালকিন। তার অবশ্য কারণ আছে। সাফওয়ানের জন্মের আগে থেকে সে এ বাড়িতে কাজ করত। তখন সে নতুন বউ ছিল। এখন নিজের মেয়েকে বিয়ে দিয়ে নাতির মুখ দেখেছে। তবে একটা বিষয় ভেবে সে কুল পায় না, সাফওয়ানের মতো ভালো ছেলে এভাবে মেয়ে নিয়ে বাসায়। ছি 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 ছি। তুমি বলবে নাকি মেয়েটাকে জিজ্ঞেস করব? সাফওয়ানের মা সুলতানা বেগমের কথায় বাড়ির নীরবতা ভাঙে। গতকাল দ্বিধা তাকে রাতে তার পছন্দের লেখক সম্পর্কে বলছিল। সেই লেখক যে সাফওয়ান নিজে, তা সে প্রকাশ করে না। আর অনুপমই তার ছদ্মনাম।
তবে সে কথা দিদাকে বলার আগেই কাল রাতে এভাবে হঠাৎ মা এসে পড়বে সাফন ভাবতেও পারেনি। এসে বাড়িতে একটা অল্প বয়সী মেয়েকে দেখে চুপচাপ নিজের রুমে চলে গিয়েছে। অনেক ডাকার পরেও দরজা খুলেনি। আর সকাল সকাল এসব। মা আসলে আমি সত্যটা জানতে চাচ্ছি, আশা করি তুমি মিথ্যা কিছু বলবে না। সাফওয়ানের মা হার্টের রোগী, লিভারেও পানি জমেছে। স্বামী চলে যাওয়ার পর সব মিলিয়ে বেশি একটা ভালো নেই সে। এই মুহূর্তে যদি জানতে পারে ছেলে এমন একটা জঘন্য কাজ করেছে, নিশ্চয়ই বাঁচবে না। এসব কথা সাফওয়ান দ্বিধাকে কাল রাতে বলেছে। আসলে আন্টি, দ্বিধার কণ্ঠ পেয়ে সুলতানা বেগম তার দিকে তাকায়। একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরে আছে মেয়েটা। এই রঙেও কাউকে এত মানায়? বেশ খাটো, তবে মারাত্মক মায়াবী চেহারা। এসব দেখে কি তার ছেলে পাগল হয়েছে? এমন মেয়েকে সে নিজেই অবশ্য ছেলের বউ করে আনতো। কাঁদছে মেয়েটা অনেকক্ষণ যাবৎ। দ্বিধা আবার ঠোঁট ভিজিয়ে মিথ্যা বানানো গল্পটা বলতে লাগলো। কাল রাত জেগে জেগে গল্পটা বানিয়েছে সে। সাফনের কাছে সব শোনার পর দ্বিধা ঠিক করেছে তাকে সাহায্য করার। সাফনের মা অত্যন্ত সুন্দর একজন মহিলা, বেশ পরিপাটিও বটে। চুলে সবসময় খোপা করা থাকে, জামদানি শাড়ি পরে, এক কাঁধে আঁচল ভাঁজ করে রাখে। আসলে আন্টি, আমি আর সাফওয়ান একে অপরকে ভালোবাসি, তাই আমি ওর কাছে পালিয়ে এসে পড়েছি। সাফওয়ান চোখ বড় বড় দ্বিধার দিকে তাকায়। পরক্ষণে নিজেকে সামলে নেয়। নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছে মেয়েটা। এখন তার মা কি করে বসবে আল্লাহ জানে। সুলতানা বেগম দ্বিধার দিকে তাকায়। কি বললে? আমরা পালিয়ে এসেছি। বিয়ে করেছ? না, 2-3 দিন হলো এসেছি। সত্যি বলতে আমি আরো আলাদা আলাদাই থাকি। সুলতানা বেগম আর কিছু বললেন না, ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। সাফওয়ান নাক মুখ খিচে চোখ বন্ধ করে বসে আছে, যেন চোখ খুলেই বিপদ। সুলতানা বেশ কিছুক্ষণ ভেবে বলল, বিয়ে করে নিলেই পারতে, চলে যেহেতু এসেছই। দ্বিধা কিছু বলল না, তবে নিজেই ভাবতে লাগলো এত বড় মিথ্যা বলাটা ঠিক হয়নি। সুলতানা কিছু না বলে উঠে রুমে চলে গেল। সাফওয়ানও বুঝতে পারছে না মা ঠিক কি করবে। আজ দিদাকে নিয়েই বাসায় ফিরবো। শার্টের কলা ঠিক করতে করতে বলে ওঠে দিবাকর। সুপ্রভা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সত্যি? হুম। কিভাবে? আমি জানতে পেরেছি দিদা সাফওয়ানের কাছেই আছে, হয়তো ওর বাড়িতেই আছে। আমি গিয়ে ওর কাছে মাপ চাইবো। ওর নির্দোষ ছিল, প্রয়োজনে পা ধরবো। কি সব বলছেন? ঠিকই বলছি। আমার বোন আমার কাছে সবকিছুর উপরে সুপ্রভা। ওর গায়ে একটা আঁচও আমি কোনোদিন আসতে দেইনি। সাফওয়ানকে মানিয়ে আমি ঠিকই ওকে নিয়ে আসবো, তুমি দেখো। যদিও আসতে চাই। সুপ্রভার এমন কথায় কড়া চোখে তার দিকে তাকায় দিবাকর। সুপ্রভা মুখ ফসকে কি ভুলভাল বলে ফেলেছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আসলে তানিয়া মেয়েটাই ওর মাথা খেয়েছে। আর কোথাও কোনো গিরিঙ্গি না লাগাতে পেরে সুপ্রভাকে ভুলভাল বুঝিয়েছে। বলেছে দ্বিধা কারোর সাথে প্রায় ফোনে কথা বলতো, হতেও পারে সে প্রেমিক নিয়ে পালিয়েছে। যদিও এসব কথা সুপ্রভা প্রথমে বিশ্বাস করতে চায়নি, তবে তানিয়া সকাল থেকে ওর মাথা খেয়েছে। এদিকে দিবাকর নিজের রাগকে সামলে নিয়ে বলল, আমাকে শুধু একটু সম্মান করবে, মাথায় করে রাখবো। তবে এমন কিছু করো না যে মাথা থেকে নামিয়ে আছাড় মারতে হয়। দিবাকর ভদ্র ভাষায় যে সুপ্রভাকে শাসাচ্ছে তা সে বুঝে মাথা নিচু করে রইল। দিবাকর ওকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। তার মুডটা আজ ভীষণ খারাপ, কেন জানে মনে হচ্ছে খারাপ কিছু হবে। বাকিটা আল্লাহ ভরসা। সাফওয়ান আর দ্বিধা চুপচাপ খাটের উপর বসে আছে। সাফওয়ান দ্বিধাকে দেখছে, আর দ্বিধা নিচে তাকিয়ে একটা ঘোরের মধ্যে আটকে আছে। এখনো ভাবতে পারছে না একটু আগে তার সাথে কি হলো। সন্ধ্যার ঘটনা। কয়েকজন মেয়ে কিছু গহনা শাড়ি নিয়ে দ্বিধার রুমে এসে হাজির। দ্বিধা কিছু বুঝে ওঠার আগে সুলতানা বেগম সেখানে এসে উপস্থিত হয়। ভয় পেও না, ওরা তোমাকে সাজাতে এসেছে। মানে? আজ তোমার আর সাফওয়ানের বিয়ে। দ্বিধা অবাকের চরম পর্যায়ে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি বলছে উনি? শুনো, সাফওয়ান আমার একটা মাত্র ছেলে। ও একটা ভুল করেই ফেলেছে বুঝলাম, তবে এটাকে টেনে আর লম্বা করতে চাচ্ছি না। তাই বলে আজ? হ্যাঁ, আজই। সুলতানা আর কথা বলতে দিল না কাউকে। দ্বিধাও চুপচাপ রেডি হয়ে নিল। তবে সে এখন পালাবে নাকি কি করবে বুঝতে পারছে না। না পারছে সহ্য করতে, না পারছে কিছু করতে। নিচে এসে দেখে সাফওয়ান ছোট মুখ করে বিয়ের শেরওয়ানি পরে বসে আছে। সেও মুখ তুলে তাকায়। সাফওয়ান বুঝতে পারে তার নিজেরই খেলায় আজ সে নিজেই হেরে যাচ্ছে। এমনটা তো সে চায়নি। দ্বিধাকে লাল বেনারসিতে অসম্ভব সুন্দর লাগছে। আফসোস, তাকে বিয়ে করার সৌভাগ্য তার হয়নি। দ্বিধারও একই অনুভূতি হচ্ছে। সে সাফওয়ানের মতোই জীবনসঙ্গী চেয়েছিল, তবে এভাবে না। এখনো তো মনের কথা বলাই হয়নি। হ্যাঁ, দ্বিধা সাফওয়ানকে ভালোবেসে ফেলেছে, তবে তাই বলে এভাবে পরিবারকে না জানিয়ে বিয়েও করতে পারবে না। আর এদিকে সত্য বললে সাফওয়ানের মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। সব ভেবে সে এক কঠিন সিদ্ধান্ত নিল। অনুভূতিহীন ভাবে সাফওয়ানের দিকে তাকায় সে। তারপর এমন এক কাণ্ড করে বসে যা কেউ ভাবেও নি। দ্বিধা খাটে হেলান দিয়ে ঘুমাচ্ছে।
সাফন বারান্দায় দাঁড়িয়ে দুটো সিগারেট শেষ করে আসলো। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবুও জেনে বুঝে এই অভ্যাসটা ছাড়তে পারছে না। রুমে সে দ্বিধাকে দেখে পাশে গিয়ে বসে। শাড়ি না পাল্টে মেয়েটা শুয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে হয়তো। মেয়েটার উপর ধকল গিয়েছে অনেক। তখন বিয়ের আগ মুহূর্তে দ্বিধা যে এভাবে সাফনের মায়ের কাছ থেকে ফোন নিয়ে দিবাকরকে কল করবে তা কেউ ভাবেনি। শুধু কলই করেনি, বরং বলেছে সে বিয়ে করতে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক। গাড়ি থেকে নেমে দৌড়ে সাফনদের বাড়িতে এসে উপস্থিত হয় দিবাকর। বাড়িতে ঢুকে দ্বিধাকে দেখে খুশি হলেও বিয়ের সাজে তাকে দেখে বেশ অবাক হয়। দ্বিধাও এতদিন পর ভাইকে দেখে খুব খুশি। ভাইয়া বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে দিবাকরকে। সাফওয়ান ভাবছে এবার হয়তো সত্যটা সবাই জেনে যাবে। সেও প্রস্তুত হয়ে যায় নিজের জীবনের সবচেয়ে খারাপ সময়ের সাক্ষী হতে। তুই ঠিক আছিস? জানিস, এতদিন তোকে খুব খুঁজেছি। যেই শুনেছি তুই এই বাড়িতে আছিস, তাড়াতাড়ি এখানে ফোর্স নিয়ে আসার জন্য তৈরি হচ্ছিলাম। তবে তোর কল পেয়ে আর থাকতে পারিনি বোন। দ্বিধা দিবাকরকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তার খুব ইচ্ছা করছে দিবাকরকে সব সত্যটা বলার, তবে সে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে জানে তার ভাই আজ রাগ করলেও একদিন ঠিকই মেনে যাবে, তবে মানুষ মারা গেলে তাকে আর ফেরত পাওয়া যাবে না। ভাইয়া আমি বিয়ে করতে চাচ্ছি। কি? হ্যাঁ ভাইয়া, সাফওয়ানকে আমি ভালোবাসি। এরপর আরো অনেক কাণ্ড হয়। দিবাকর বারবার প্রশ্ন করে সাফওয়ানকে ব্ল্যাকমেল করে এসব করাচ্ছে কিনা, তবে দ্বিধা তার কথায় অনড়। আমি ওকে ভালোবাসি ভাইয়া। যেই ছেলেকে তুই কদিন আগেও চিনতি না, তাকে তুই ভালোবাসলি কি করে? আমি ওর লেখা পড়তাম, ওকে চিনি আগে থেকেই। দ্বিধা তাকে সাজাতে আসা লোকদের থেকেই জানতে পেরেছে অনুপমই সাফওয়ান। এখন এটাকে পুঁজি করে ভাইকে থামাতে হবে। দিবাকর অনেক বোঝায় দিদাকে, তবে সে বুঝে না। প্রেম হয়তো এমনই, সবসময় ভুল মানুষের সাথে ভুল সময়ই হয়। দিবাকর এক পর্যায়ে রেগে বলে, যে কোনো একজনকে চুজ কর, হয় ও নয়তো আমি। সম্ভব না। তাহলে চল আমার সাথে। যাব না। যেদিন ওকে মেনে নিয়ে ওর সাথে আমাকে নিতে আসবে সেদিন যাব। শেষে রাগে কষ্টে অপমানে দ্বিধাকে না নিয়ে দিবাকর চলে আসে। দ্বিধার বিয়েটাও হয়ে যায় তখন। শুধু আসার আগে একটা কথাই বলে, সাফওয়ান, তোকে ভুল বুঝেছিলাম বলে এই বদলাটা নিলি। আমাকে মেরে ফেলতে আমার বোনকে কেন টানলি? আমিও দেখে নিব। বর্তমানে দিদার হঠাৎ ঘুম ভেঙে সাফওয়ানকে তাকিয়ে থাকতে দেখে। শুবেন না? এত বড় স্যাক্রিফাইসটা না করলেও পারতে। আপনাকে ভালোবাসি সাফওয়ান, এইটুকু যন্ত্রণা তো সহ্য করতেই পারি। আর ভাইয়া আমাকে ঠিক মাফ করে দিবে দেখবেন। সাফওয়ানের কি হলো কে জানে, হঠাৎ দ্বিধার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। দ্বিধা কিছুই বলছে না। সাফওয়ান থেমে গিয়ে জিজ্ঞেস করে, ছেড়ে যাবো না তো কখনো? কখনোই না। সত্যি? কোনো সন্দেহ আছে? সাফওয়ান আর কিছু না বলে ধীরে ধীরে দ্বিধাকে কাছে টেনে নিল। অনেকটা কাছে। 8 মাস পর। আজকাল সুপ্রভা বেশ বাচ্চামো করে সবকিছুতে, ঠিকমতো হাঁটাহাঁটিও করতে পারছে না। নিজের শরীরের থেকে যেন পেটের ওজন বেশি। 7 মাস চলছে প্রেগন্যান্সির। দিবাকর ওই দিনের পর থেকে আর একবারও বাড়িতে দ্বিধাকে নিয়ে কিছু বলেনি, কাউকে ওর সাথে যোগাযোগ রাখতে দেয়নি। তবে সুপ্রভা লুকিয়ে লুকিয়ে যোগাযোগ রেখেছে ঠিকই, তবে মনে মনে ঠিকই বোনের জন্য হাহাকার করছে দিবাকর। দিবাকর দুধ নিয়ে এসেছে সুপ্রভার জন্য। নাও, এক টানে শেষ করো। একটা কথা বলি। কি? দ্বিধাকে নিয়ে আসেন প্লিজ। ওকে ছাড়া আপনি ভালো নেই, আমি জানি। কোথায় জানি বাড়ির ভেতর একটা শূন্যতা আছে। দিবাকর কিছু বলে না, চুপ করে থাকে। সুপ্রভা দীর্ঘশ্বাস ফেলতেই যাবে, দিবাকর বলে ওঠে, কাল ওকে আনতে যাব। কি? ওর জন্মদিন কালকে। আর রাগ রেখে লাভ নেই। সাফওয়ান ছেলেটা আসলেই ভালো, ওকে অনেক ভালো রেখেছে। আপনি খোঁজ নিতেন? তোমার কি মনে হয় আমি হাত পা গুটিয়ে বসেছিলাম এতদিন? সুপ্রভা খুব খুশি হয়। কাল হয়তো দ্বিধা নিজেও জানে না তার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা সে পেতে চলেছে। সুপ্রভা দিবাকরকে জড়িয়ে ধরে। এই মানুষটা আসলেই ভালো। এই যে সুপ্রভার বাবা, যে অন্য জায়গায় বিয়ে করে আলাদা থাকে, এই সত্যটা জেনেও কোনো রিয়েক্ট করেনি। নিজেকে এখন সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে তার। পরের দিন সকাল সকাল রওনা হয় দিবাকর, যেন কুড়িয়ে আনতে চলেছে এক চিলতে সুখ। সমাপ্ত।